বেদনাদায়ক যেটা আমি মনে করি। কারণ আমি আমার রাজনৈতিক জীবনে এই সুদীর্ঘ সময় আমি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি এবং একটি রাজনৈতিক দলে হয়ে আমি কাজ করে এসেছি, ভারতীয় জনতা পার্টি। সেই সুবাদে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তথা এডিসি এলাকায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে একটা মানুষ, একটা পরিবার, একটা জাতিগোষ্ঠী কোনো অবস্থাতেই সে এইভাবে জীবনযাপন করতে পারে না। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, রাস্তা, শিক্ষা, সভ্যতা, স্বাস্থ্যে এত বেহাল অবস্থা যেটা আমরা দেখেছিলাম, আমি সেদিন আমার মনে ব্যথা লেগেছিল এবং আমি অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। কিন্তু আমরা প্রায় সময় দেখি, বিশেষ করে নির্বাচনের সময়, সে লোকসভা নির্বাচন আসুক, বিধানসভা নির্বাচন হোক, কিংবা এডিসি নির্বাচন হোক, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনের সময় বড় বড় যাকে বলে ইস্তেহার, বিভিন্ন বা কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ইস্তেহার প্রস্তুত করা হয় এবং সেই ইস্তেহার কখনো ককবরক ভাষায়, কখনো আবার বাংলা ভাষাতে সেই ইস্তেহারগুলা দরজা দরজায় পৌঁছে দেওয়া হয়। আমি সেই দিন সেই ইস্তেহারগুলার নাম দিয়েছিলাম যে ইস্তেহার তো নয়, এটা একটা মিথ্যের দলিল, এবং গত বিগত দিনে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যের দলিল নিয়ে সেই জনজাতিদের তথা রাজ্যবাসীদের সামনে সেটা নিয়ে যাওয়া হতো। প্রতিশ্রুতির ধারাও হারে প্রতিশ্রুতি সেদিন জনজাতি কল্যাণের জন্য প্রতিশ্রুতি গঙ্গা বয়ে যেত এডিসি এলাকাতে, কিন্তু বাস্তবে যে সুদীর্ঘ সময় যুগ যুগ ধরে এই রাজ্যের জনজাতিদের জীবনমানের বিন্দু মাত্র পরিবর্তন আনতে পারেনি ওই সকল রাজনৈতিক দল বা যারা এ রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। এটা শুধুমাত্র এটা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, শুধুমাত্র নির্বাচনে জয়ী হওয়ার জন্য এটা ব্ল্যাকমেইল করা হতো আমাদের জনজাতির সমাজকে, এবং তাদের সঙ্গে যথেষ্টভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই বা কোনো কিছুই নেই। আর আমি বলবো শুধু বিশ্বাসঘাতকতাই নয়, সম্পূর্ণভাবে এই জনজাতি সমাজের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছিল, যেটা আজকে আমরা বাস্তব লক্ষ্য করেছি। গত 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এ রাজ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যেইভাবে জনজাতি কল্যাণে কাজ চলছে, আজকে সত্যিকারের জনজাতি উন্নয়ন, এডিসি উন্নয়ন, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমার প্রশ্ন এই জায়গাতে যে এই যে একটা লম্বা সময় দুটি রাজনৈতিক দল এ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, এ রাজ্যের শাসনের মধ্য দিয়ে তারা বারবার জনজাতির দরে তাদের মধ্যে উঠলেও পেয়েছিল, বাস্তবে সেই উন্নয়নটা কেন হলো না সেই প্রশ্ন যেভাবে আমার মধ্যে জেগেছে, আমার মধ্যে রয়েছে, নিশ্চিতভাবে আমি সেটা মনে করি এ রাজ্যের গোটা জনজাতির সমাজের মধ্যে সেই প্রশ্ন রয়েছে এবং সেটা থাকাটা অত্যন্ত বা থাকাটা আমার মনে হয় যে ওনাদের মধ্যে সেই প্রশ্ন জেগেছে বা আজকে সেই প্রশ্ন উঠছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগেই বলেছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না, আরো অনেক বক্তা রয়েছেন, ওনারা অনেক কিছু বলবেন। আমি এই জায়গাতে এইটুকু বলতে চাই যে আজকে গতকাল মাননীয় মহামান্য রাজ্যপাল মহোদয়ের বক্তব্যের উপরে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমাদের একজন মাননীয় বিধায়ক উনি কৃষির উপর কথা বলেছিলেন বা কৃষি যেন একটু বেশি মানে বারবারন্ত দেখিয়েছিলেন। আমি বলতে চাই যে এই রাজ্যে আমরা দেখেছি, আমি যখন ছোট ছিলাম সেই ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে একটা সংগঠন ছিল যেটা গোটা ভারতবর্ষ ব্যাপী, যার নাম ছিল সারা ভারত কৃষক সর্বনাশ না সরি কৃষক সভা,
আমি ভুলে গিয়েছিলাম যে কৃষক সারা ভারত কৃষক সর্বনাশ সভা বা সারা ভারত কৃষক মহাসভার নামে এইভাবে কৃষক প্রেম সারা রাজ্যে মানে চর্চা বেরিয়েছিল, কৃষকদের বাড়ি বাড়ি দেওয়া হয়েছিল। এবং মাঝে মধ্যে আমরা দেখতাম যে একটা লাল শালু হাতে নিয়ে দুজন চারজন একসঙ্গে ঘুরে কৃষকদের বাড়ি বাড়ি বা কৃষকরা যারা তার সামান্য তার শক্তির মধ্য দিয়ে তার সীমিত জমির মধ্য দিয়ে যে উৎপাদিত ফসল ছোট ছোট বাজারে নিয়ে আসতেন, সেই সমস্ত কৃষকদের কাছে সেই লাল শালু সামনে ধরা হতো। এবং সেদিন বাধ্যতামূলক আমার সেই প্রান্তিক কৃষক ভাইয়েরা দিতে বাধ্য হতেন, নতুবা তো তাদের হয়তো গঠন হয়ে যেত, যেটা রাজামলের সেই ভাষা ছিল। এটাই ছিল সেদিন, সেই খবরদারিটা চলতো কৃষকদের উপরে। এই যে সারা ভারত কৃষক সভার নামে এত আন্দোলন গোটা রাজ্যে, আগরতলাতে আন্দোলন হয়েছে, আমার সাথে আন্দোলন হয়েছে, উদয়পুরে আন্দোলন হয়েছে, কোনারঘাটে আন্দোলন হয়েছে, ধর্মনগরে আন্দোলন হয়েছে। আমি দেখেছি সর্বত্র প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে সারা ভারত কৃষক সভার নামে এইভাবে আন্দোলন। সেখানে দিল্লি থেকে, পশ্চিমবাংলা থেকে, কেরল থেকে বড় বড় বামফ্রন্টের নেতৃত্ব আসলেন। আর মানে প্রতিশ্রুতি, সেই ধারায় প্রতিশ্রুতি সেদিন কৃষকদের স্বার্থে রাখা হয়েছিল। আর সেই কৃষককে সর্বনাশের পথে ঠেলে দেওয়া হয়েছিল। তার এক দুটা উদাহরণ আমি আপনাদের সামনে মাননীয় মহোদয়ের উপাধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি এই পবিত্র বিধানসভায় আমি তুলে ধরতে চাই। আমরা দেখেছি কৃষক কোথায় থাকার কথা ছিল, কৃষক কোথায় থাকবে, কৃষক মাঠে থাকবে, কৃষক জমিতে থাকবে, সঙ্গে কি থাকবে, লাঙল থাকবে, জোয়াল থাকবে। সেই লাঙল নিয়ে কৃষক মাঠে থাকবে। কিন্তু সেই সারা ভারত কৃষক সভার নামে সমস্ত কৃষকদেরকে মাঠ থেকে তুলে এনে রাজপথে সেদিন দাঁড় করে দেওয়া হয়েছিল। আর শুধুমাত্র ওই কৃষকরা রাজপথে দাঁড়িয়ে ভেঙে দাও, গুড়িয়ে দাও, লাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, সর্বনাশ করে দাও, শেষ করে দাও, শুধু এইভাবে স্লোগান তাদের মুখে সেদিন আমরা শুনেছিলাম সহজে। আমার যারা সাধারণ কৃষক ভাই, যে কৃষকরা সামান্য চাষবাসের মধ্য দিয়ে সংসারকে প্রতিপালন করে থাকেন, ছেলে মেয়ের মুখে দুটি অন্ন জোগান, রাজ্যের মানুষের মুখে অন্ন জোগান, সেই কৃষকদেরকে সর্বনাশ করে জমি থেকে তুলে এনে রাজপথে দাঁড় করে দেওয়া হয়েছিল শুধু আন্দোলনের নাম করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমরা সেদিন দেখেছিলাম। আর সেই কৃষকের লাঙল জোয়া কোথায় উঠেছিল? ছাদের উপরে। প্রত্যেকটা কৃষকের লাঙল দিয়ে ছাদের উপর তুলে দিয়ে তাদেরকে এইভাবে রাজপথে নিয়ে আনা হয়েছিল। কৃষক প্রেম, কৃষক দরদ এইভাবে দেখানো হয়েছিল যে গোটা কৃষক সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, জমিকে সর্বনাশ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃষক কল্যাণের জন্য, কৃষকদেরকে অধিকার দেওয়ার জন্য একটা বিল এনেছিলেন। আর সেই বিলে তীব্র প্রতিবাদ হয়েছিল দিল্লির সেই ইন্ডিয়া গেটের সামনে। সেদিন রাজস্থান থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে অনেক কৃষক সেদিন সেখানে জমায়েত হয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের ত্রিপুরা রাজ্য থেকে কৃষক গিয়েছিলেন, তবে বেশি কৃষক যাননি, একজন কৃষক গিয়েছিলেন। সেই কৃষককে গিয়েছিলেন নিশ্চয়ই ত্রিপুরাবাসী আপনারা দেখেছেন। এখানে যারা উপস্থিত আপনারা রয়েছেন নিশ্চিতভাবে সেদিন আপনারা দেখেছিলেন ভদ্রলোক অনেক ট্রাক্টরের উপর বসেছিলেন। আপনারা বলুন তো উনি কোথাকার কৃষক ছিলেন, কোন দিন উনি কৃষিকাজ করেছিলেন, কতন ধান উৎপাদন করেছিলেন, কতটুকু কফি চাষ করেছিলেন? আমার জীবনে আমি দেখিনি, আমার জীবনে আমি শুনিনি। নিশ্চিতভাবে এর রাজ্যের কেউ সেটা দেখেননি। কিন্তু সেদিন ভুয়া কৃষকের নামে ভুয়ো কৃষক সেজে সেই আন্দোলন করার জন্য দিল্লিতে চলে গিয়েছিলেন। আর সেদিন যারা সেই আন্দোলনে ছিলেন একজন কৃষক ছিলেন না, সেটা আমি গ্যারেন্টি দিয়ে আজকে এখানে পবিত্র বিধানসভায় বলতে পারি। একজন সেদিন কৃষক ছিলেন না, তারা ছিলেন এরা কৃষককে যারা যুগ যুগ ধরে যারা লুট করেছিল, কৃষককে যারা শোষণ করেছিল, সেই কৃষক শোষণকারীর দল সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজির সেই কৃষি বিলের এবং কৃষি কল্যাণের জন্য যে আইন এনেছিলেন তার বিরোধ করার জন্য সেদিন গিয়েছিলেন। আমরা জানি
এই জমাকৃষিতে গণতন্ত্রের আসছে। মাননীয় সদস্য তোরা সব একদম আমি শেষ করে দিচ্ছি। আমি একজন আগে বলেছি যে আমি সংক্ষিপ্তভাবে বলবো, বলার অনেক কিছু। আমি যদি বলি এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই 10 বছরের যে উন্নয়ন বলে শেষ করতে পারবো না। আমি যদি এখানে দাঁড়িয়ে বলি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে আছেন প্রফেসর ডক্টর মানিক সাহাজি, ওনার যে উন্নয়ন, ওনার যে স্কিম, আমি বলে শেষ করতে পারবো না। আমি বলে শেষ করতে পারবো না সেই 35 বছরের 25 বছরের প্রকৃতি, 35 বছরের সর্বনাশ এখানে দাঁড়িয়ে যদি বলি শেষ হবে না। আপনি আমাকে এত সময় দেবেন না, আর ওনারও শোনার ধৈর্য থাকবে না। সুতরাং তার জন্য আমি প্রথমেই বলেছি যে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। আমি শেষ করে নেব, সব কিছু আমি বলতে পারবো না, ভাবছিলাম দু একটা বিষয় নিয়ে বলবো। তাই আপনি যেহেতু আমাকে সিগন্যাল দিয়েছেন আমি শেষ করে দেবো। এই যে কৃষকের অধিকার, প্রত্যেকটা মানুষের তার একটা মৌলিক অধিকার রয়েছে। আমরা দেখি রাইট টু এডুকেশন, সকলের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী সবার জন্য বাসস্থানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করেছেন। ফুড সিকিউরিটি বিল, খাদ্যের জন্য অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, আমাদের সবকিছুর অধিকার রয়েছে। কিন্তু বিগত দিনে বন্টন ব্যবস্থার মধ্যে এত দুর্নীতি ছিল, বন্টন ব্যবস্থা এত খারাপ ছিল, আমার মনে হয় না পৃথিবীর কোন দেশ রয়েছে, ভারতবর্ষের কোন রাজ্য রয়েছে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত দিনে বন্টন ব্যবস্থা এত খারাপ ছিল। স্বজন পোষণ, দলবাজি, রাজনীতিকরণ, আষ্টে পৃষ্ঠে এরা মিশে গিয়েছিল এদের সেই এই সমস্ত প্রকৃতি, এই সমস্ত কুকাণ্ড তাদের। তাই রাইট টু এডুকেশন, রাইট টু ফুড সিকিউরিটি বিল এবং সব ধরনের অধিকার ছিল। আমরা কৃষককে বলি অন্নদাতা, কৃষককে আমরা অন্নদাতা বলি। যে কৃষক আমাদের আহার যোগান, রোদে পুড়ে বৃষ্টি ভিজে মাঠের মধ্যে থেকে ফসল উৎপাদন করে সেই উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষককে অন্নদাতা বলেছিলেন। সেই কৃষকদেরকে সুযোগ দেওয়ার জন্য, কৃষকদেরকে সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই কৃষকদের অধিকার দেওয়ার জন্য বিল এনেছিলেন। কৃষক তার জমিতে ফসল উৎপাদন করবে, কৃষক তার জমিতে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু সেই ফসলের মূল্য নির্ধারণ করবে অন্য একজন বিচুলিয়া, মধ্যস্থকারী একজন দালাল। সেই কৃষকের উৎপাদিত ফসলের তার মূল্য নির্ধারণ করবে, যার কারণে সারা বছর বিগত দিনে হাজার হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছে, হাজার হাজার কৃষক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। আর শুধু সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য বাদ যায়নি, আমাদের রাজ্যের কৃষকরা আত্মহত্যা করেছে, তারও নিদর্শন রয়েছে, তারও ঘটনা রয়েছে, তার ইতিহাস রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, সেদিন কৃষক আত্মহত্যা করলো, পরদিন দৈনিক সংবাদপত্রগুলোতে আসলো যে ত্রিপুরা রাজ্যের একজন কৃষক আত্মহত্যা করেছে অভাবের কারণে, তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়নি। সেই কৃষকের ফসল খরা, বন্যা, ধোঁকা নষ্ট হয়ে গিয়েছে, সেই কৃষক আত্মহত্যা করেছে। পত্রপত্রিকায় যেইভাবে ফার্স্ট হয়ে আসলো, আমরা সেদিন দেখলাম মেলার মাঠ থেকে সেদিন সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে একটা বিবৃতি সেখান থেকে দেওয়া হলো যে সেটা কৃষক ছিল না, সেটা ছিল একজন মানসিক ভারসাম্যহীন লোক। কল্পনা করতে পারেন যে অন্য জায়গায় কৃষক, সেই কৃষককে পাওয়া বানিয়ে নিল। এত নিষ্ঠুর, এত নির্মম, এত পাষণ্ড হতে পারে এরা, এইভাবে একটা কৃষককে তারা মানসিক ভারসাম্যহীন বলে তারা পত্রপত্রিকায় ঘটা করে আবার ছাপিয়ে দিল। এই তো ছিল আমাদের রাজ্যের ইতিহাস, কৃষকের ইতিহাস। এই তো ছিল আমাদের রাজ্যের সর্বনাশের কলঙ্কময় অধ্যায়। ভুলে যায়নি আমরা, ভুলে যায়নি ত্রিপুরাবাসী, ভুলিনি আমরা কেউ সেদিনকার ঘটনা। আজকে কৃষক নিয়ে কথা বলছে, কৃষকরা কেন তার ক্ষতিপূরণ পাবে না, কৃষকরা কেন তার অধিকার পাবে না, আজকে সেই কথা বলা হচ্ছে। শুনলে আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। তাই কথায় আছে, বাংলা একটা প্রভাব রয়েছে, ভাত দিবার ঠাই নাই, কিল মারার বসাই। এইভাবে তো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, শুধু মানুষের উপর খবরদারি, হেডমাস্টারি, কৃষকের উপর হেডমাস্টারি, শ্রমিকের উপর হেডমাস্টারি, রোজগার শ্রমিকের উপর হেডমাস্টারি, স্কুলের মাস্টারের উপর হেডমাস্টারি, অফিসে অফিসে হেডমাস্টারি, সর্বত্র হেডমাস্টারি। তারা ছিল হেডমাস্টার। কে ছিলেন সেই হেডমাস্টারের নায়ক? আমি নাম বলবো, আমি বলতে যাবো না, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সুতরাং আমরা চাই না সেই দিন আর ফিরে আসুক। আমরা চাই না আর এই রাজ্যের
জনজাতিদের সর্বনাশ হোক, মাননীয় মুখ্যমন্ত্রী জীবনে নিরলসভাবে এবিসির জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিরলসভাবে আমাদের জনজাতি সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার নিরলসভাবে জনজাতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো ভাবতে নেই সেখানে, কোনো ভাবতে নেই সেখানে। এবং নিশ্চিতভাবে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। নিশ্চিতভাবে আগামী দিনে কৃষকের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। এ রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। নিশ্চিতভাবে এ রাজ্য অনেক দূর এগিয়ে যাবে। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, অনেক উন্নয়ন আমাদের হয়ে গিয়েছে। আগামী দিনে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য হিসেবে আমরা পরিচিতি লাভ করবো। প্রফেসর ডক্টর মানিক সাহেবের নেতৃত্বে সেই কাজ আমরা করে দেখাবো এবং তার কাজ চলছে। তার জন্য বলছি যে আমাদের কথা বললে এখানে শেষ হবে না। কথা বললে উন্নয়নের কথা যদি বলি শেষ হবে না। আর যদি বিগত দিনের সেই কালো দিনের সেই জন্মের আগে সেই কলঙ্কিত অধ্যায়ের যদি আমি সেই ইতিহাস তুলে ধরি তাও আমি বলে শেষ করতে পারবো না। সুতরাং সময় নেই, বলার সুযোগ নেই। আমি আমার সেই অল্প কটা কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। পরিশেষে আমি গত 5 তারিখে মহামান্য রাজ্যপাল উনি যে বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করলাম এবং সেই বক্তব্যের পক্ষে আমি আমার বক্তব্য রেখে আমার এখান থেকে আমি আমার আলোচনা বিরাম নিলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। এখন মাননীয় সদস্য দীপঙ্কর সেন। মাননীয় স্পিকার স্যার, রাজ্যপাল মহোদয় তার লিখিত ভাষণ এবং মৌখিকভাবেও তিনি পেশ করেছেন। তারপরে আমাদের পরিষদীয় মন্ত্রী রতনবাবু 1 ঘন্টা 2 মিনিট বক্তব্য রেখে তাকে স্বয়ংসম্পন্ন করার চেষ্টা করেছিলেন। যদিও তার বক্তব্যের বিষয় ছিল বিরোধীদের কটাক্ষ করা, যদিও তার বক্তব্যের বিষয় ছিল কমিউনিস্টদের গালাগাল করা, এবং শুধু তাই নয়, 75 বছর 76 বছর বয়সে একটি গানের লাইনকে 3 থেকে 4 বার উদ্ধৃত করে অনেকটা ধমক দেওয়া মনে হয়েছে বিরোধীদের। এই ধরনের স্টাইলে তিনি অবতীর্ণ হয়েছিলেন যাতে এই রিপোর্টটাকে জোর করে বিরোধীদের পক্ষ থেকে তার সমর্থন আদায় করা যায়। কিন্তু আমি এটা মনে করি তিনি মতাদর্শের পাঠ দিচ্ছিলেন। আজকে এই পাঠ যদি কিশোর বর্মন বাবু বলতেন, তিনকুড়া মহোদয় বলতেন, যারা অরিজিনাল বিজেপি থেকে এসছেন, অরিজিনাল বিজেপি করেন, তারা যদি বলতেন মেনে নিতে পারতাম। এই পাঠ রতনবাবুর কাছ থেকে আমাদের শুনতে হয়েছে, যিনি সব রাজনৈতিক দলের অভিজ্ঞতা যার রয়েছে। তো দেখেছেন দীর্ঘ 50 বছর তখন নরেন্দ্র মোদীকে পাই 50 বছর বয়সে যদি নরেন্দ্র মোদীকে যেতাম তখন সবাই আসতাম। 50 বছরের মধ্যে নরেন্দ্র মোদী পাইনি। 42 বছর বয়স তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি বলার চেষ্টা সেখানে করেছিলেন। ঠিক আছে, বলেন। মাননীয় সদস্য বলেন। ঠিক আছে, জিতন বাবু বসেন বসেন, বলেন বলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সিনিয়র এবং সবচাইতে উনি এইভাবে ওকে বলেন বলেন। উনি বলছে কি আপনার কথা শুনে 50 বছরের রাজনৈতিক জীবনের কথা উনি বলেছেন। 42 বছর মতো সম্ভবত কংগ্রেস দলে ছিলেন। 75-এর জরুরি অবস্থার সময় আমি ক্লাস 6-এ ছোট থাকতে পারি, কিন্তু তাহলে ওনার তখন রাজনীতিতে বয়স, তিনি রাজনীতিতে তখন হাত পা কাটছেন। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে 75-এর অভিজ্ঞতার কথা বলছেন। তিনিও তো সেই দলের মধ্যে ছিলেন, সেই দলের মধ্যে থেকেই তো সেখানে এই কাজ করেছিলেন। কাজে আজকে গালাগাল করার চেষ্টা সেখানের মধ্যে করেছেন। ঠিক আছে, উনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, আমি বেশি কথা বলবো না, আমার সম্পর্কে উনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কাজের কথা বলেন। আমি এখানে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই রিপোর্ট তাকে সমর্থন করতে পারছি না। এই রিপোর্ট ব্যাপারে জুমলা অসত্য। ত্রিপুরা রাজ্যের মানুষ যখন না খেয়ে মরছেন, ত্রিপুরা রাজ্যের ব্যাপারে যখন অপরাধ অনটন, তখন দাঁড়িয়ে এই ধরনের কতগুলো সামান্য তথ্য সম্বলিত একটি রিপোর্ট
এখানের মধ্যে বিধানসভার এই গুরুত্বপূর্ণ বিধানসভা উত্থাপন করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মানব পাচার অব্যাহত, সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ, তাদের হস্তক্ষেপ করতে হচ্ছে আমাদের রাজ্যের ভেতর থেকে। তারা ক্রমশ নিয়ে যাচ্ছেন 30 তারিখ সাবরুমের আইনমারা থেকে সুমন ত্রিপুরা বৈষ্ণবপুরের সেখানে কানপুর মতাই অমলেশ দাস, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন এবং 8 ডিসেম্বর 27 জনকে গ্রেপ্তার করেছেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। সেখানের মধ্যে ব্যর্থ হচ্ছেন। এই হচ্ছে সুশাসন, তার নমুনা। আমি বলছি না, আমার বক্তব্য না, পত্রিকার ব্যাপারে ফলাও করে ছাপানো হয়েছে। আজকে এই ধরনের বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। চন্দন পত্রিকা কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত যুবক যুবতীর আত্মহত্যা, চুরির ঘটনা, নেশার ঘটনা লাফিয়ে লাফিয়ে সেখানে মধ্যে বাড়ছে। শুধু আমার কথা না, পত্রিকা সেনমন পত্রিকা সেনমন পত্রিকায় সেই সংবাদ প্রকাশ করা হয়। বনাটন নেশা সামনে সেখানের মধ্যে উঠেছে। পত্রিকার মধ্যে ধর্ম সরকারের পৃষ্ঠপোষকতা নেশার মোড়কে মূল নিম্ন করি এই পত্রিকা ত্রিপুরা দর্পণ পত্রিকার ব্যাপারে উঠেছে। এইভাবে প্রত্যেকটা পত্রিকা সম্মান পত্রিকায় গুরু সহ আটক 2 চোর পত্রিকার ব্যাপারে উঠেছে। আজকে এই ধরনের অসংখ্য পত্রিকা সামনে আসছে নদীর। শুধু আমার বক্তব্য না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানের মধ্যে 41 লক্ষ মানুষ সেখানের মধ্যে দেখছেন। তারপরে বলছেন সুশাসন, এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সেখানের মধ্যে করছেন। সম্মান পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার ব্যাপারে সেখানে উঠেছে। আপনারা দেখেছেন সেখানে শিশু বিক্রির ঘটনা বাড়ছে। অভাব নাম ত্রিপুরায় সামাজিক অগ্রগতিতে ত্রিপুরা স্থান হয়ে গেছে 27 নম্বরে। সম্মান পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার ব্যাপারে সেখানে দিয়েছে। আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গা থেকে শিশু উদ্ধার করে তাকে উদ্ধার করা হয়েছে প্রশাসনের। বলে গেছেন কমলপুর হাসপাতালের সামনে উপজাতি মা তার সন্তান বিক্রি করেছিল স্বামীর চিকিৎসার জন্য। আমাদের রাজ্যে আরে অসত্য কথা বললে কেন বলবো? আরে অসত্য কথা কেন বলবো? অধ্যক্ষ মহোদয়, কি অবস্থা? অধ্যক্ষ মহোদয়, ওনারা যখন কথা বলেছেন please give opportunity, please opportunity to talk. এটা তো বসে কি করে বসার? ঠিক আছে, বসে গেছে। এখন আপনারা বসেন প্লিজ। পুরো অসুস্থ বললে শুনুন লাভান্বিতম করে আপনার সময় আসলে বলবেন। 1 ঘন্টা 2 মিনিট বক্তৃতা দিয়েছে, আমরা ঠিক আছে, বেশি কিস্ত হয়ে যাচ্ছে। ভাষণের উপর কথা বলেন না, আমাকে বলতে না দিলে আমি কি করে বলেন। আরে শ্যামল বাবু একটু, আমরা এই রিপোর্ট এটা মনে করি না। আমাদের রাজ্যের জনগণের যে চাহিদা, জনগণের যে দাবিগুলো, এই দাবিগুলো কিচ্ছু এই রিপোর্টটার ব্যাপারে নেই। যেমন দক্ষিণ জেলা সদর, সেখানে দেখেছেন সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে আমাদের এখানে। সদরের পরে সবচেয়ে বেশি দক্ষিণ জেলাতে গাড়ি চলে। আমরা দাবি করছি, সেখানের মধ্যে একটা দাবি করেছিলাম একটা সিএনজি স্টেশন। গত বিধানসভাতেও সেই কথাগুলো বলা হয়েছিল, কিন্তু রাজ্যপালের ভাষণে তা অনুপস্থিত। দিলে পরে সুন্দর হতো এটা। বিআরডব্লিউ ওয়ার্কার বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত 10 বছর পূরণ হলে পরে বিআরডব্লিউ যারা ওয়ার্কার
তাদেরকে রেগুলার করার রীতি আমাদের রাজ্যে কয়েকদিন বলে বামফ্রন্ট সরকারের সময় চালু হয়েছিল, বামফ্রন্ট সরকারের সময় সেখানে মধ্যে ছিল। আজকে 15 বছর পেরিয়ে গেছে, এক একটা 16 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেই ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে এখন পর্যন্ত রেগুলার করা হচ্ছে না। 15-16 বছর সেখানে মধ্যে পেরিয়ে গেছে। আমাদের এই যে বিদ্যুৎ আপনারা দেখেছেন বেসরকারীকরণ করা হয়েছে, বেশ কিছু জায়গায় সেখানে মধ্যে সাব ডিভিশন, আজকে তার জন্য দুর্দশা তৈরি হয়েছে, স্টাফ নেই, সেখানে 10 দিনে কল করলেও সেখানে মধ্যে যায় না, এই ধরনের দুর্দশা ট্রাইবেল এলাকার ভেতরে এখানে আছেন, ওনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। কাজে এই ধরনের একটি অবস্থার ব্যাপারে আছে। যারা সেখানে মধ্যে কন্ট্রাকচুয়াল এআরকে কোম্পানি 196 জন স্টাফ সেখানে আছে, 12,700 টাকা তাদের বেতন দেওয়ার কথা, 6,980 টাকা মাত্র বেতন পাচ্ছেন, গত 4 মাস করে বেতন পাচ্ছেন না। কি করে তারা কাজ করবেন? আজকে কাজ করতে পারছেন না, সেখানে এক অব্যবস্থা সেখানে মধ্যে তৈরি হয়েছে। এটাই হচ্ছে সুশাসন আমাদের রাজ্যের ব্যাপারে চলছে। 40,000 সামাজিক ভাতা আপনারা বলছেন সেখানে মধ্যে তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সেখানে মধ্যে দেখছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে 40,000-এর উপরে ভাতা প্রাপক তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ থেকে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে আছে। আমার কথা যদি মিথ্যা হয় সার্ভে করুন, আমি না ফিরিয়ে দেওয়া রাজ্যপাল এই 40,000 ভাতা ফিরিয়ে দেওয়ার জন্য এই 40,000 ভাতা বাদ দিয়ে দেওয়া হয়, তো লিস্টটা একটু যদি এখানে আপনারা পেশ করেন, আর না তো এটা উদ্যোগ করুন, না তো প্রধানমন্ত্রীরা আমি শুনবো কেন ধ্বংস করবে? 40,000 পাওয়াই না মানে আপনার ওটা থাকি আপনি উত্তর দিন, রিপোর্টটা একটু আপনার এখানে পাবলিক। ঠিক আছে বলবো স্যার, এভাবে বললে আমি তো স্যার ভাষাগুলো ভুলে যাচ্ছি। ডিস্টার্ব করে কাউকে তো এরকম ডিস্টার্ব হয়নি স্যার, আমরা তো এরকম ভাবে ডিস্টার্ব করিনি স্যার। বলেন সময় যেতেছে, তাড়াতাড়ি বলেন। আমার সময় তো ওরা নষ্ট করছে স্যার। আমাদের রাজ্যের ওবিসিভুক্ত মানুষ জনসংখ্যার তথ্য হিসাবে 9,04,120 জন ওবিসিভুক্ত মানুষ আমাদের এখানে আছে, আমাদের রাজ্যে আছে। প্রায় 4,001 জনসংখ্যার মানুষ সেখানে আছে। রতনবাবু উঠে গেছেন, যখন উনি সেখানে মধ্যে বিরোধী পক্ষে ছিলেন, এমন কোন বিধানসভা বাদ যেত না যেগুলো ওবিসিদের জন্য কান্না করতেন না। তাদের সংরক্ষণ এখন কোথায়? একটা শব্দ কেন উচ্চারণ হয় না? এত বড় রাজ্য অন্য রাজ্য রিপোর্ট পেশ করলেন, 4/1 জনজাতি জনাংশের মানুষ, তাদের সাথে একটা কথা সেই রিপোর্টের মধ্যে বললেন না। তারপরে বলছেন এই রিপোর্ট সেখানে মধ্যে জুমলা। আমরা বলছি তাদের স্বার্থের কথাটা রতনবাবুকে আবার বলা উচিত, কারণ তিনি দীর্ঘদিন বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো সেখানে মধ্যে বলেছিলেন। আমাদের নগর উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরটা সেখানে দেখেন, আমি আর নজর দেওয়ার কথা সেখানে মধ্যে বলবো। অনেকটা অভিভাবক ক্ষীণ অবস্থার মধ্যে আছে, মন্ত্রী আছেন কিন্তু উনি হয়তো সময় দিতে পারছেন না। দেখা দরকার নগর উন্নয়নের হচ্ছে মূল, আমাদের রাজ্যের নগর পরিকাঠামো গড়ে তোলা, এডিসিতে নগর গঠন করা, এই কথাগুলো অনেকবার আলোচিত হয়েছিল। এবং সেখানে টুডা বলে একটা প্রকল্প আছে, যেই প্রকল্পে টাকা আছে কিন্তু সেই টাকার কোনো উন্নয়নগুলো হচ্ছে না, স্তব্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে নজর দেওয়া সেখানে মধ্যে দরকার, আমাদের রিপোর্টের মধ্যে নেই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে অর্থ নিয়ে আমাদের নগর উন্নয়নের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু গতবারও সেই রিপোর্টের মধ্যে এসেছিল, তার কাজ চলছে। এখনো সেই রিপোর্টের ভেতরে রাজ্যপালের রিপোর্টের ভেতরে আলোচনা হচ্ছে যে তার ভিত্তিতে কাজ চলছে, কিন্তু কাজের অগ্রগতি কি তা কিন্তু সেখানে মধ্যে এর মধ্যে বলতে পারলেন না। এই জিনিসগুলোতে দেওয়া দরকার। জল জীবন জল মিশন, বড় বড় সাইনবোর্ড, বড় বড় প্রচার, স্টিকার, গ্রামে ঘুরে একটু দেখুন, তদন্ত করে দেখুন, সেই একজনটা আছে আর স্টিকারটা আছে, জল পড়ে না, কোথাও পাইপলাইন হয়নি, কোথাও সেখানে মধ্যে জল ছিল বন্ধ হয়ে গেছে, এখন আর মানুষ সেখানে মধ্যে জল পাচ্ছেন না। কিন্তু জল জীবন জল মিশন নিয়ে ব্যাপক প্রচার সেখানে মধ্যে করা হচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে যে মানুষের যে সমস্যার সমাধান সেখানে মধ্যে হচ্ছে না। বিশেষ করে দূর দূরান্ত ট্রাইবেল এলাকা, সেখানে তো মানুষ জল সেখানে মধ্যে পাচ্ছে না। আজকে
আজকে কিন্তু সেই বিষয়গুলো এই রিপোর্টের ভেতরে সেখানে তুলে ধরতে পারেনি। তথ্য এটা বলছে 5.5 লক্ষ বাড়িতে জলের সংযোগ নাকি দেওয়া হয়েছে। আমি জানি না 73.74% বাড়িতে নাকি জল পৌঁছে গেছে। তো এই যদি অবস্থা হয়, মানুষ কলস নিয়ে কেন রাস্তার মধ্যে বসতে হয় 2-3 দিন পর? এই ধরনের জলের সংকট কেন আমাদের রাজ্যের ভেতর রয়েছে? কাজে রিপোর্ট কি করে সেখানে মানবো? একটা রিপোর্ট দিলেই তা সেখানে মধ্যে মানা যায় না। আমাদের রাজ্যের ক্যান্সার পেশেন্ট, আমি নিজে একজন ক্যান্সার রোগী, আমি তার ব্যথা সবচেয়ে বেশি পরিমাণে বুঝি। উনি ডাক্তার, মুখ্যমন্ত্রী, কাজে উনি বুঝবেন 2011 সালে আমাদের তৎকালীন মন্ত্রক সরকার থাকাকালীন সময় পলিয়েটিভ কেয়ার সেন্টার সেখানে আমাদের চালু হয়েছিল আমাদের রাজ্যের ভেতরে। এগুলোর মধ্য দিয়ে যে সমস্ত ক্যান্সার রোগীরা বিছনা থেকে উঠতে পারে না, তাদের বাড়িতে গিয়ে তাদের পরিষেবা দেওয়ার কথা বন্ধ হয়ে আছে। এই পরিষেবাটা প্রায় বন্ধ। খোঁজ নেওয়ার জন্য আমি বলবো, একটা মানবিক বিষয়। আরেকটি বিষয়, ক্যান্সার ডিটেকশন সেন্টার, 40টা ডিটেকশন সেন্টার 2016 সালে চালু করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। একটা ডিটেকশন সেন্টার সেখানে কাজ করছে না ঠিকভাবে। ডাক্তার যাওয়ার কথা, সপ্তাহে একবার সেখানে চেক আপ করার কথা, মানুষ সেখানে আসবেন সংবেদনশীল এই ক্যান্সার রোগীরা, তাদের স্বার্থে এই জিনিসগুলো নেই সেখানে মধ্যে। আমাদের রিপোর্টে কিন্তু স্বাস্থ্য পরিষেবার কয়েকটি তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু এই যে খুঁটিনাটি জিনিসগুলো যেগুলোর মধ্য দিয়ে সামান্যভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল, অর্থনৈতিক থেকে দুর্বল তাদের চিকিৎসার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই রিপোর্টের ভেতরে সেখানে মধ্যে নেই। কিন্তু আমাদেরকে বলে যেতে হবে সুশাসন সেখানে মধ্যে চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আপনার সবাই জানেন, আমি চিঠি দিয়েছিলাম 2-3 বার। হ্যাঁ, সুশান্ত বাবুর উত্তরটা আমি পাই, উনি সেই ভদ্রতাটা দেখান। অন্য কাউকে চিঠি দিলে সেটা আমি পাই না, কিন্তু উনি অন্তত চিঠিটার রিসিভ করেছেন, অন্তত তার চিঠিটা সেখানে দিয়ে বলেন আমি বিষয়টা সেখানে মধ্যে দেখছি। কতদিন হয়েছে ঘোষণা? দুর্গাপূজার আগে সেখানে যাওয়ার কথা, আজ পর্যন্ত সেখানে হচ্ছে না। কি রাজ্য সরকার কি উদ্যোগের অভাব, নাকি এটা দিয়ে আমাদের পুরো উত্তর পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার ব্যবস্থা? প্লেনে প্রচুর টাকা সেখানে করে, তাহলে কলকাতার সঙ্গে যোগাযোগের একটা বিরাট মাধ্যম, কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্যপালের ভাষণে তার বিন্দুমাত্র সেখানে মধ্যে উল্লেখ সেখানে মধ্যে আমরা দেখিনি। তারপরে বলতে হবে সুশাসন আমাদের রাজ্যের ভেতর সেখানে মধ্যে চলছে। এসটি সাপ্লাইন আপনারা জানেন, যার মধ্যে দিয়ে দুর্বল অংশের মানুষ তাদের সেবা করার জন্য অন্তত এই 2টি সাপ্লাইন সেখানের মধ্যে কাজ করে। আমাদের রাজ্যের ভেতরে এই এসটি সাপ্লাইন সংবেদনশীল বিষয় আলোচনা নেই। তথ্য দিয়ে কি হবে? উপজাতি অংশের মানুষ, তফসিলযুক্ত পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের সাথে কতটুকু কাজ হচ্ছে? এসটি সাপ্লাইনটা কি কাজ হচ্ছে? ওই রাজ্যপালের ভাষণের ভেতরে একটি উত্থাপন করা হয়নি। এই বিষয়গুলো সেখানের মধ্যে দেখা দরকার। স্কিল ডেভেলপমেন্ট অত্যধিক গুরুত্বপূর্ণ। অর্ধশিক্ষিত যারা, বলছি স্যার, অর্ধশিক্ষিত যারা, তাদের জন্য স্বনির্ভরের গত 1 বছরের স্কিমে কোনো টাকা পয়সা সেখানে মধ্যে আসছে না, প্রশিক্ষণটা সেখানে মধ্যে ঝুলে আছে। রাজ্যপাল মহোদয় কিন্তু বলেননি, কিন্তু সুশাসনের কথা তিনি সেখানে মধ্যে বলে গেছেন। রাজ্য সরকারের গৃহীত ঋণের বোঝা 23,000 কোটি টাকা এই জনগণের ঘাড়ে এই ঋণ সেখানে চেপে আছে। এই ঋণ কিভাবে পরিশোধ হচ্ছে? এটার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার সেখানে মধ্যে নিচ্ছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 23,000 কোটির ঋণ আমাদের মাথার উপর সেখানে রয়েছে। রাজ্য সরকার কোন গতিতে আস্তে আস্তে করে সেগুলোকে পরিশোধ করার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? একটি লাইন রাজ্যপালের ভাষণের মধ্যে নেই। 23,000 কোটি টাকার ঋণ মাথার উপর নিয়ে তারপর আমাদের বলতে হচ্ছে সুশাসন চলছে আমাদের রাজ্যের ভেতরে, এই কথাটা সেখানের মধ্যে বলতে হচ্ছে। মৎস্যের উৎপাদন, সুধাংশু বাবু আছেন এখানে, উনি বলেছেন বিভিন্ন মিটিংয়ে গিয়ে রিভিউ করছেন, খুব ভালো দিক। কিন্তু এতই যদি মাছের উৎপাদন আমাদের রাজ্যের ভেতরে সেখানে বেড়ে থাকে, কলকাতা থেকে মাছ আনতে হচ্ছে কেন? বাংলাদেশ থেকে মাছ আনতে হচ্ছে কেন? সেখান থেকে মাছ না এলে আমাদের অনুষ্ঠানগুলো সেখানে ঠিকভাবে আমরা কেন করতে পারছি না? আরেকটা তথ্য যেখানে আমাদের দেওয়া উচিত ছিল, আমাদের সরকারি উদ্যোগ আমাদের জলাশয়গুলো থেকে উৎপাদন কি করে বাড়ছে, আমাদের সেই উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কি উদ্যোগ সেখানে আমাদের গ্রহণ করছি। রিপোর্টটার মধ্যে কিচ্ছু সেখানের মধ্যে নেই। কতগুলো বেনিফিশিয়ারিকে কত টাকা দিয়েছে শুধু তার রিপোর্ট সেখানের মধ্যে দেওয়া হয়েছে। এই জন্যই বলছি, এই দিয়ে সুশাসনের গল্প করা সেখানের মধ্যে যায় না। 11 নম্বর পয়েন্টে সেখানে রাজ্যপালের ভাষণে সেখানে মধ্যে বলা হচ্ছে 54% এলাকায় ধান চাষ হয়ে গেছে। 54% এলাকায় ধান চাষ হচ্ছে, প্রচুর ধান কেনা হচ্ছে। হ্যাঁ, সরকার ধান কিনছেন, অস্বীকার করতে পারবো না আমরা। 22 টাকাটা 24 টাকা রেট করেছে, অস্বীকার করতে পারবো না। সরকারের ভালো উদ্যোগ, কিন্তু এতই যদি হয়, গোলবাজারে জানতো বড় বড় গুদামের ভেতরে যে চালগুলো বন্ধু যাচ্ছে, সেই চালগুলো কোথেকে আসে? সমস্ত চালগুলো আসছে বাইরে। আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? একটু শেষ করে, আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? তাহলে পরে এই ধরনের কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল সেখানের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। কাজে এই জিনিসগুলো সেখানের মধ্যে দেখতে হবে। মহিলা বিল খুব সুন্দরভাবে উনি রিপোর্ট সেদিন পেশ করেছিলেন।
কিন্তু মহিলা বিলের কার্যকরতা কোথায়? আমরাই করেছি আমাদের রাজ্যের ব্যাপারে। পৌর সংস্থা, পঞ্চায়েত, স্তর পঞ্চায়েতের মধ্যে 50% মহিলাদের রিজার্ভেশন আমরা সেখানে মধ্যে করতে পেরেছি। কাজে ওই ধরনের বিল, যে বিল 2029 সালের পরে গিয়ে আলোচনা হবে, আর আজকে বিধানসভায় সেগুলি তুলে মানুষকে বিভ্রান্ত করছেন সুশাসনের কথা বলে, এই জিনিসগুলো সেখানে মধ্যে আমাদের রিপোর্টের মধ্যে নেই। এগুলো সফলতা আমাদের রাজ্যে বন্ধন করতে পারে, কিন্তু এগুলো হচ্ছে সফলতা। এই জিনিসগুলোর ভিত্তিতে আমাদের এখানে মধ্যে কথা বলা উচিত ছিল, কিন্তু এগুলো সেখানে মধ্যে আসেনি। এই জিনিসগুলো আমাদের রয়ে গেছে। আমি এই কথা বলতে চাই, সুশাসন যদি হয়ে থাকে, সুশাসন বলতে অসুবিধা কি? আমরা বিরোধী বলে কি শুধু বিরোধিতা করবো না? কিন্তু আমাদের রাজ্যের মানুষ না খেয়ে আছে, আমাদের জনজাতি অংশের মানুষ তারা না খেয়ে আছে, আমাদের রাজ্যের ভেতর গুন্ডামি চলছে, আমাদের রাজ্যের ভেতরে সেখানে মধ্যে তোলাবাজি চলছে। বিভিন্ন সভায় সেখানে মধ্যে দেখেছেন মন্ত্রী দিয়ে সেখানে মধ্যে ওই তারা দিতে হচ্ছে, ওই বিধায়ক দিয়ে রাস্তা পাহারা দিতে হচ্ছে। তারপর আমাদের বলতে হবে আমাদের রাজ্যের ভেতরে সুশাসন সেখানে মধ্যে চলছে। আমাদের রাজ্যের প্রতিদিন পত্রিকা খুললে একটার পর একটা অনিয়মের ছাপ সেখানে মধ্যে প্রকাশিত হচ্ছে প্রতিদিনের পত্রিকার ভেতর দাঁড়িয়ে। তারপর আমাদের বলতে হবে সুশাসন চলছে না, আমরা বলবো না। সেজন্য আমরা বলছি যে রিপোর্ট সেখানে মধ্যে উত্থাপন করা হচ্ছে, মনের দিক থেকে আমি শুধু না, ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ অন্তত রাজ্যপালের এই ভাষণ সেখানে মধ্যে মেনে নিতে পারে না। এটাকে সংশোধন করে বিধানসভাতে আবার পেশ করা হোক, এই দাবি সেখানে মধ্যে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সদস্য দীপঙ্কর বাবু যেটা বলেছেন, আমার ডিপার্টমেন্টের একটু সেখানে সাবজেক্ট না, আমি বক্তব্য ওনাকে ডিস্টার্ব করিনি, পয়েন্ট অফ অর্ডার দিইনি, ওনাকে বলতে দিয়েছি। উনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কথা বলেছেন, ওনার স্পিড যা ছিল কাঞ্চনজঙ্ঘা থেকেও বেশি ছিল, বক্তব্যের যা স্পিড ছিল। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি, উনিও আমাকে চিঠি দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানবেন, এখানে আমাদের প্রাক্তন সাংসদও আছেন, জিতেন বাবু মাননীয় সদস্য। রেল আমরা নির্ধারণ করি না বা ঠিক করি না, রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নির্ধারণ করে না যে কবে থেকে শুরু হবে, কোথায় যাবে, কোথেকে যাবে। আমরা দাবি জানাতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি, দাবি জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে। আমাদের যৌথ প্রয়াসে সেটা হয়েছে। এবং আপনি কাঞ্চনজঙ্ঘা শুধু নয়, আপনি নিজেও যেহেতু একটা বিশেষ রোগে ভুগছেন, আপনি বলেছেন তার ট্রিটমেন্টের জন্য মুম্বাই যাওয়ার জন্য লোকমান্য তিলক এক্সপ্রেসও এখান থেকে ডাইরেক্ট মুম্বাই চালু করা হয়েছে। যদি অ্যাচিভমেন্ট বলবেন, একটা কথা বাদ তো বললেন না বা প্রয়োজনীয়তা বোধ করলেন না যে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে তারা রেল দিয়েছে। আপনাদের সময় এই সুযোগ সুবিধা ছিল না, শুধু অপোজ করবেন, ভুল ধরবেন। এটা বলে কথায় বলে যে ফল ফাইন্ডার্স উইল ফাইট ফর ডিভেলিং প্যারাডাইস। ঠিক, স্বর্গে গেলেও আপনারা ভুল ধরবেন। একটা ধন্যবাদ তো জানাবেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিদ্ধান্ত হয়েছে, ডিক্লেয়ার করেছে, কবে চালু হবে। গভর্নরের কি দোষ? আমরা তো অ্যাচিভমেন্ট গুলো আমরা তৈরি করেছি, গভর্নরকে দিয়েছি, গভর্নর সেটা রিড আউট করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং আমাদের প্রত্যেকের অ্যাটিটিউড থাকবে, যেহেতু বিরোধী দলে আছেন, বেঞ্চে আছেন, কিন্তু গভর্নমেন্টের অ্যাচিভমেন্টটাও একটু বলবো যে ধন্যবাদ জানাচ্ছি লোকমান্য তিলক এসছে। আমাদের আগে কটা ডেমো ট্রেন ছিল, আজকে কটা ডেমো ট্রেন এসছে। আপনি আমাকে চিঠি দিয়েছেন বেলোনিয়া থেকে একটা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য, কিন্তু কম্পার্টমেন্টে একটা ডেমো ট্রেন আপনাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরা রাজ্য। সেটা তো বললেন না মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের সেই অ্যাচিভমেন্টটা তো বললেন না। তো আমি বলবো আগামী দিনে এগুলো মাথায় রাখবেন। এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। সমস্ত কিছু যার জন্ডিস থাকে সমস্ত কিছু ইয়েলো মনে হয়, হলুদ মনে হয়। তা আপনাদের অবস্থা হচ্ছে সেটা। আগামী দিনে এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাচিভমেন্টটা বলার কোনো অসুবিধা নেই। মাননীয় গেছে তার ভাড়া, সেই ভাড়াতে ক্যান্সার পেশেন্ট যেতে পারবে না, এত ভাড়া। ঠিক আছে, হ্যাঁ, মাননীয় সদস্য পাল সুধাংশু। Honorable Deputy Speaker, sir, and all the esteemed members in the House. First of all, I would like to wish everyone a Happy New Year. Today, I will not criticize the address of His Excellency Governor, but I would like to add some few points which need to be intervened. Sir, I would like to thank the government that
the government will establish a new medical institute in our district, Dhalai district. But, sir, kindly, I'm saying this to Honorable Chief Minister, kindly look into the letter which I have wrote to you regarding the shortage of medical staff like doctors, staff nurse, pharmacists, and also staff quarters, which I have mentioned in my application earlier for my constituency. But I would like to talk about the whole state, because PHCs and CHCs cannot work with only 2 or 3 doctors, without no permanent pharmacies. So, taking care of the health, let the government decide to recruit more doctors, and let the crowd of GB, IGM and other hospitals also decrease. If the primary level and the CHCs and PHCs, the patient remains up to the primary level, then there will be less crowd in town hospitals. When the government launch any schemes or any projects, let the government consult the habitants first. Why I am saying this? Because the villagers know what they need, not someone who is staying kilometers away from the inhabitants. The villagers know what is their requirement, not some politicians, not some leaders, or not some officers. So any kind of projects or any kind of schemes, let the people be aware first. Let the inhabitants know what they are getting and what they will get. This will be my request. I am saying this because our officers, especially primary level officers, there is no clarity. You have to accept that there is no clarity in the primary level officers. Some officials are even entertaining politicians. This is the reason I will say that please train such kind of professionals. There is a training institute, CIPAL. In this training institute you can train them so that they know the work culture, they know the ethics, what they are going to do, what they will do for the people. Simply entertaining politicians, this is not the ethics of their job. And I can say that about 50% of the problem of the indigenous people of Tripura will be solved when the employees do their duties, when the employees do their jobs with faith. This is what I will say. When the government has taken steps on adopting e-office, let it be foster transparency. Let the primary level officers be clear with all the initiatives. Let the office learn to research for solving complex, unstructured problems in real-time basis. Here the government had addressed the quality education of universities and colleges. It's fine. But please also introduce journalism and mass communication in colleges. Please recruit more faculty members in universities, colleges. There are lots of vacancies. You say be it engineers, ST engineers, about 100 posts are left. So let it be filled. And especially university I am saying, let it not also violate the regulations of UGC. We need more professors in university. As per the report, it's not sufficient. There's a long gap of recruitment in universities also. And here talking about the agriculture and allied sector, farm mechanism, animal safety and insurance, please look into the matter of wild elephants also, especially in Mundiakami and other nearby areas. Many crop lands and many households, people are being damaged. People's houses were being damaged by wild elephants. So the government also should take proper measures. They should deploy more volunteers
World Elephant Watches, World Animal Watches. And talking about agriculture, sericulture, I would like to also say that beside the extension of rubber plantation in areas or the beneficiaries, please improve the cost and price of rubber also. This will help the indigenous tribe of the state. When the government had addressed about the handloom sector in my area, in my constituency at Naitong Chora, there is a cluster office of handloom and handicrafts also, but it's not functioning. If it functions, many women and many weavers and artisans will be benefited. So kindly, I would like to ask the department to kindly look into it. I would also like to add a few on government comprehensive plans on tourism. In my constituency, there is a pilgrimage. There is a holy pilgrimage which is called Hapung Raja. Every year in the month of April, thousands of devotees come. The program is to be held for 2 days, but there is no road, there is no water. It's at the top of Dangrai Hill. Thousands and thousands of people come. They had requested me also that government should look into it. So I think the tourism department or the concerned minister who holds the portfolio will look into it. After the government had introduced Swadesh Darshan scheme, the smart city Agartala, this is very important. I'm talking in the house. The smart city, which is the pride, which is the heritage of a state. So, can we just imagine what kind of peanut-sized butter bread that employees are having? Where care puja is being done, there, how can you even think of building, constructing a toilet, a septic tank? This is not going in the right way. So, this is why I'm saying that how will we take pride? How will we go out and say that we have this rich culture, our pride, our heritage? We cannot play in this kind of mentality. Coming to Nasha Mukt Bharat or state or whatever, Nasha Mukt slogan is violated in all subdivisions. Let me tell you why. Because every drug addict or the one who buy drugs, they know where the dealer is. I'm not targeting the intelligence of the state or the source of the police. But you see, every buyer knows where the dealer is, but the police doesn't. So there is something lacking in between the system. There is something gap between the source. There is something lacking within us. So as the elected representative of the concerned area, I don't know about other areas, I have been watching, I have been taking data. So I hope the Home Department will look into it with strict actions. And talking about power and water connections, due to the experiment of new agencies in the state, which comes from center, or the new agencies, it's like both the department are not sticking. Due to their not sticking behavior, my people are suffering. Here, the advice of the government had stated that 73.74% tap water connection has been covered. See, let me not educate the government, but I would like to say, the survey should be complete when the water reach up to the house, not only the tap. So, my constituency has more than 13 to 14 villages who have never seen a sign of water given by government. They still dig the mud nearby the stream, nearby the river,
which is not drinkable during monsoon season. There are tons of places which needs to be visited by government. I have visited more than 12 areas. No official had reached that village. No legislator in the past had reached that village. But I had gone there. They hold my hand and cried that, sir, we hope in you, we hope in the government. They never cared what the government is, who the government is, which party is ruling, which party is taking the responsibility to all the schemes reaching up to them. They never cared. What they want is water, electric and roads. There are many villages which needs to be intervened, and I hope the department will do so. And last but not the least, we all in this house, we have been showing sympathy on ADC, the Tripura Tribal Areas Autonomous District Councils, and the people of the ADC. We are already saying that Janjatis are developed, it's developing. Yes, it's developing. But see, where is the gap? The Mukhyamantri Satellite Town Development Scheme, which is of 500 crores. Mukhyamantri Nagar Unnayan Prakalpa, 1500 crores. And what about ADC? This house knows better what the fund flow is in the ADC. Whatever we may say, whatever we may shout here in the house, but deep inside we all know how it is funded to the ADC, how the fund flow is going, we all know that. Let's not go to the logistic or the statistic or whatever the fund flow is. I would like to conclude. I will say, please do not keep the people, the indigenous people of Tripura at the bottom of the government priorities. And there will be no development if the government officials keeps on entertaining politicians. This is what I am again repeating in the house. Government officials should be trained. They should know their job, their work culture and ethics. Let them be sincere to their duties. Then half of the problems of the state will be gone. So, thank you once again for letting me speak. Happy New Year once again. Thank you. ধন্যবাদ। মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহামান্য রাজ্যপালের ভাষণের উপর যে আলোচনা, সে আলোচনায় আমি রাজ্যপালের ভাষণকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বলতে চাই, বিশেষ করে ওনার ভাষণে পরিষ্কার দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে সমস্ত সেক্টরে যে বিকাশমুখী কাজ রাজ্যে যে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা পরিষ্কার চিত্র সেখানটায় বেশি উঠছে। এই জায়গায় আমি বলবো, যারা সেখানটায় বলার চেষ্টা করছে বারবার, আমি মনে করি বিরোধিতা যারা করে তারা বিরোধিতা অবশ্যই করতেই পারে, কিন্তু বাস্তব ঘটনা আমরা যদি দেখি, ওনাদেরকে যদি প্রশ্ন করি, 25 বছর ক্ষমতায় ছিল, একটা টানা পাহাড়কে নিয়ে বলা, কৃষককে নিয়ে বলা, এবং গত 5 বছর দেখেছি বিধানসভার অধিবেশনে বারবার বলার চেষ্টা করতো 23-এর নির্বাচনের আগে যে মানুষ তৈরি হচ্ছে, কি কাজ করেছে। আশা করি সেই 23 নির্বাচনের জবাব ওনারা পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যকে 3 থেকে 3.5 লক্ষ ঘর দিতে হচ্ছে? কেন সেই দিন ঘরের ব্যবস্থা হলো?
একটা পরিষ্কার চিত্র আয়নাতে পরিষ্কার সামনে ভেসে উঠছে যে কাজ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, বলতে দ্বিধা নেই। একটা সময় পঞ্চায়েতে এফএসসি লাগু ছিল, ফাইন কত, এডিসি কেন কত না বেশি? আজকে ওনাদেরকে যদি প্রশ্ন করি এডিসিটা কেন এফএসসি টাকা দেওয়া হতো না, কেন আমাদের সরকার এসে সেটা করতে হবে? কেন 1% 2% বাড়িতে জলের ব্যবস্থা ছিল? থাকতেই পারে, জল যেহেতু কাজ হয়েছে, জল যাবে প্রত্যেক বাড়িতে, মাঝখানে ডিস্টার্ব হতে পারে, সমস্যা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, কিন্তু জল যে যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সেই ব্যবস্থা কেন নেওয়া হলো? কেন আজকের দিনে সরকার সেখানে পাহাড়ে এসেছে টাকা দেওয়া হলো? নিজেরা প্রশ্ন করুন না, ত্রুটিও দেওয়া যায়, কিন্তু যেগুলি হচ্ছে সেগুলি স্বীকার করা দরকার। কি দেখতাম আমি আপনার মাধ্যমে এই সদন থেকে রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্যের মানুষ 18 সালে পরিবর্তন করেছে, এই রাজ্যের অভিশপ্ত দিন থেকে মুক্তি পেয়েছে, কারণ এই রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে অপসংস্কৃতি কায়েম করেছিল, ঘুম থেকে উঠলে দেখতাম কৃষক সভার চাঁদা বাড়ি বাড়ি, 3 দিন পরে হলে নারী সমিতির চাঁদা, ছাত্রদের স্কুলে পাঠায়, ছেলে মেয়েদের স্কুলে গেলে এসএফআই চাঁদা, স্কুলগুলোকে রাজনীতির আতঙ্ক। 3 দিন পরে আবার দেখতাম, মানে মাসে বাদ নেই 10 থেকে 15 দিন চাঁদাবাজি, স্কুলে চাঁদাবাজি, আর একদিকে সন্ত্রাস। কেন বলছি কথাগুলা? নয়নবাবু বলার চেষ্টা করেছে 56 ভোট। আজকে অপোজিশন লিডার অনিমের জন্য উপস্থিত আছেন, আমি সাক্ষী রেখে বলছি, আমরা ছোট ছিলাম, উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাগরাইকর সেন্টার অগুরবাবুর বিরুদ্ধে, অগুরবাবুর নেতৃত্বে, কিরণমালার নেতৃত্বে, যখন 2 ঘন্টা ভোট চলছে, আমরা ওনাকে ফোন করে বলি, দাদা আমাদের এজেন্টকে নাগরাইকর স্কুলের পার্শ্ববর্তী একটা বাড়িতে চৌকি করে বেঁধে রেখে 56 ভোট হচ্ছে। অনিমের জমা তৎক্ষণাৎ ফোর্স নিয়ে ছুটে গেছেন, সেই ফোর্স নিয়ে ছুটে সেই এজেন্টকে ছুটিয়ে উনি থেকে এই গানটা বসাতে হয়েছে। এই ছিল গণতন্ত্র, এই ছিল আইনের শাসন, এই ছিল। আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গণতন্ত্র মানে, আর ওনাদের মধ্যে গণতন্ত্র মানে আমাদের শুনতে হবে যে রক্তে রঞ্জিত হয়েছে, কি করে হচ্ছে, হাজার হাজার মানুষ করে হচ্ছে, কে সব রক্ত শিবির তৈরি হয়েছে, মাতৃঘাতী বাংলা কে তৈরি করেছে, কল্যাণপুর শিবির কে তৈরি করেছে, দাঁতরা শিবির কে তৈরি করেছে। আজকেও মানুষ অসহায় পরিবার, জাতি জনজাতির মধ্যে মাতৃঘাতী বাংলা। নির্মলবাবু আছেন, ছাত্র রাজনীতি করতেন, উদাহরণ সামনে দান দিয়ে বলছে কি অপরাধ ছিল রাখাল শাস্তি জীবিত, ওয়াই কোর্টের সামনে 2টা আঙুল কেটে নেওয়া হলো, দিনের বেলা প্রকাশ্য দিনের বেলা কোর্টের সামনে, পুলিশ প্রশাসনের সামনে। আমি কয় শহর ভালো দেখতাম দীপঙ্কর বাবু, আর ওনারা আজকে গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে খুন করে দেওয়া হলো প্রকাশ্য সফরে। গণতন্ত্র ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না, আইন ছিল না, প্রশাসন ছিল না। আর আজকে যখন রাজ্যের কাজ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, হ্যাঁ সময় লাগবে, 5 বছর, তার মধ্যে কোভিড পিরিয়ড, তার মধ্যে দ্বিতীয়বার সরকার, একটা চিত্র তো আমাদের কাছে পরিষ্কার যে এই সরকার মানুষের সাথে কাজ করছে, এই সরকার আবারও জনগণের সাথে কাজ করছে, এটা পরিষ্কার। যতই বলুন না কেন, এই বলাতে কি হচ্ছে জানেন, এটা সারা রাজ্যের মানুষ দেখছে, বিগত দিনে বলেছেন। আর এই মিথ্যা আশ্রয় নিয়ে বলার কারণে 23-এ এই রেজাল্ট আপনাদেরকে দিয়েছে এই রাজ্যের মানুষ। কাজেই সেখান থেকে শুনতে হওয়া উচিত। বিরোধীরা বিরোধিতা করবে, আমরা আমাদের কাজ করি, কিন্তু সত্য জিনিসটাকে ধামা চাপা দিয়ে কৃষকদের কথা বলার চেষ্টা করেছে। বলুন তো কৃষকদের জন্য কি করেছে? 25টা বছর আন্দোলন, চাঁদাবাজি, ক্ষেত মজুরি ইউনিয়ন, কৃষক সভা ছাড়া আর কি হয়েছে? তার জন্য যেতাম বাড়িতে, যখন যেত কৃষক সভার চাঁদা দিতে, বলতো দাদা তো বাড়িতে নেই, বিকালবেলা আসে বলতো 1 ডিব্বা চাল দিয়ে দিই, আজ শুনবো না, ওই পরিবার কোথা থেকে পাবে সেটার ব্যবস্থা নেই, তার চাঁদারা আগে লাগে। এর নাম গণতন্ত্র? এর নাম সরকার? এর নাম মানুষের জন্য কাজ করার সরকার?
যদি বলি শেষ হবে না। এগুলা বাস্তব সত্যটা বলা উচিত। আজকে কৃষকরা পাহাড়ে যান, ট্রাক্টর ভাতা পাচ্ছে বছরে 6,000 টাকা, সামাজিক ভাতা 2,000 টাকা করা আছে, ভারতবর্ষে কোথাও নেই। আজকে ফ্রিতে যারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে, ভাবুন না, দেশে তো অনেক প্রধানমন্ত্রী হয়েছে, এই রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, আবার দ্বিতীয়বার সেটাকে 28 সাল করে দেওয়া হয়েছে। বিপিএল অন্তিম প্রায়োরিটি না। আচ্ছা কি দরকার মানুষের? প্রথম থাকার ব্যবস্থা থাকতে হবে, খাবারের ব্যবস্থা থাকতে হবে, জলের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা। আজকে আমাদের সরকার এসে সেই ব্যবস্থাগুলি করতে হলো। আজকে কেন? আজকে মানুষ ঘর পাচ্ছে, করাপশন নেই, আজকে শৌচালয় পাচ্ছে, আজকে বাড়ি বাড়ি জল যাচ্ছে, আজকে বিনা পয়সা রেশন পাচ্ছে, আজকে বাধা পাচ্ছে, আজকে কিষাণ নিধি বাধা পাচ্ছে, দেখার কাজ করছে। তারপর আর সবচেয়ে বেশি আমি খুশি এই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই, যেটা থেকে আমরা মুক্তি পেয়েছি, এই চাঁদাবাজি দান্দাবাজি থেকে এই রাজ্যের মানুষ মুক্তি দিয়েছে, অপশাসন থেকে মুক্তি পেয়েছে, তার জন্য আমি ধন্যবাদ। আচ্ছা চাঁদাবাজি নেই, আচ্ছা টাকা দিতে হয় না, এটা আমার বক্তব্য নয়। একটা সময় আমরা শুনতাম প্রয়াত রাজীব গান্ধী বলতেন প্রধানমন্ত্রী হিসাবে যে 100 টাকা পাঠালে 20 টাকা এসে পৌঁছতো না, 15 টাকা এসে পৌঁছতো না। রাজনীতির নামে ব্যবসা হয়। তার মানে কি? তার মানে আপনার বাড়িতে যে জল যাচ্ছে লিকগুলো, ওই যে লিকগুলো ছিল মোদি দিয়ে লিকগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষে রাজনৈতিক নেতারার মস্তিষ্ক গরম, ব্যবসা বাণিজ্য বন্ধ, লিক হচ্ছে না, ডাইরেক্ট বাড়িতে টাকা পৌঁছে যাচ্ছে, সেখানটাই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই না এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আজকে মানুষ কাউকে বলতে হয় না, আজকে রাজনীতিকরণ দলীয়করণ উঠে গেছে নেই। ইচ্ছা করলেও একজন বিধায়ক এমএলএ কেউ করতে পারবে না, কারণ ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে সেখানে জিও ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেকটা পরিবারে তার বেনিফিট পৌঁছে যাচ্ছে। এটাকে আমরা বলবো না স্বচ্ছ এবং স্বচ্ছ প্রশাসন তৈরি হয়েছে, সুশাসন তৈরি হয়েছে। দীপঙ্কর বাবু সুশাসন বলার চেষ্টা করেছে, তাকে সুশাসন বলবেন? হাজার হাজার মানুষ শরণার্থী, হাজার হাজার মাকে বিধবা হয়েছে, সন্তানা হয়েছে, কিডন্যাপ হয়েছে, ধর্ষণ হয়েছে, এটাকে সুশাসন? আর আজকে 6 বছর কয়টা শিবির হয়েছে, কয়টা ভাতৃত্ব দাঙ্গা হয়েছে। অপোজিশন লিডার যারা অনেকে আছেন সেখানকার সিনিয়র ব্যক্তিরা, আমি ওনাকে উদাহরণ দিয়ে একটা জিনিস দেখিয়ে দিলাম। উনি সেই দিন সেই জায়গায় ছিলেন, আজকে উনি অপোজিশন লিডার, এবং উনি সেই দিন জয়যুক্ত হয়েছেন, এবং জয়যুক্ত হবার পরেও আমরা একটা রক্ষা পাইনি। কয় বুথ সেন্টার থেকে উনি টিএসআর দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, রক্ষা হয়নি। অবশ্যই বিরোধী ব্যাপারটা, অবশ্যই আমাদের সঙ্গে ছিল, আপনাদের বিরুদ্ধে ছিল। আপনি বছর পরে জিজ্ঞাসা করবেন, আপনি তো কল্যাণ করে বলেছিলেন, সময় এসেছে জবাব দেবে, জবাব তো দিয়ে দিয়েছে। আজ প্রতি সময় চলে এসেছে, খবর দিয়ে নেই। এগুলি ভাবুন, সিনিয়র লিডার, এগুলি বুঝুন। খালি ভোটের জন্য সেখানটায় দাঁড়িয়ে বলা চলবে না। আমি তো বললাম বিধায়ক কয়রা আছে, কয়ের অবস্থা, সন্ত্রাস, মানুষ খোয়াই যেত না, খোয়াই চালাতে যেত না, সবাই বলতো সন্ত্রাসের আবির্ভাব। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা জাতি দাঙ্গা নেই, একটা ভাতৃত্ব দাঙ্গা নেই। আজকে মানুষ সুন্দরভাবে চলছে, কথা বলা আলোচনা, তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবটা স্বীকার করতে হবে। এই জায়গায় বলবো, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। আমরা বলিনি শেষ করতে পেরেছি, কাজেই স্বাভাবিক মানুষের চাহিদা থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, সেখানটায় পরিষ্কার চিত্র আসতে বেশি হচ্ছে যে কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আজকে আপনারা বলছেন, ওই বলছে খাদ্য নেই, কোথায় দাঁড়িয়ে বলুন? খাদ্যের অভাব বলছে যে এটি মানুষ, আমি তো বললাম এইখানটায় দাঁড়িয়ে সনদে, এই সদনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা, তাতে করে রাজ্যের মানুষ সামনের দিন রাষ্ট্রে চলবে, দেখবেন কোন জায়গায় আপনারা দাঁড়িয়েছেন, তার নিজেরাই বিচার করে বলবেন। কারণ এখনো সময় আছে সেই জায়গা থেকে ফিরানো। এখানটায় বলিয়ে শুধু রাজনীতির জন্য রাজনীতি করা সেটা নয়, আমরা এটা মনে করি। কারণ আমরা মনে করি আমরা একটা পরিবার, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে, এবং তার সুযোগ তার কাছে পৌঁছতে হবে। তার জন্য সুন্দর সিস্টেম আজকে মোদীজির নেতৃত্বে চালু হয়েছে, এবং তার সুবিধা মতো সেখানটা পেয়ে যাচ্ছে। কৃষকদের ভাতা আজকে চালু হয়েছে বছরে 4,000 টাকা কিষাণ নিধি, একবার তো বললেন না। কৃষকদের ধান ক্রয় কেন করলেন না? কি দোষ ছিল? কিন্তু বলতেন তো
বঙ্গবন্ধু বলার চেষ্টা করেছে। তো তার মানে উদ্দেশ্য কি? আবার মাঝে মধ্যে জনজাতিদের নিয়ে কথাবার্তা। তাহলে কেন বিগত যে আজকে কেন একলব্য বিদ্যালয় আজকে 18টা তৈরি হচ্ছে, আজকে কেন এসএসসি 5 সেকেন্ডটা লাগু হয়েছে? এইভাবে ভুলভাবে পরিচালিত করার জন্যই এই রাজ্যটা আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক বছর আমরা পিছিয়ে গেছি। সেখান থেকে বেরিয়ে আসতে রাজ্যের মানুষ শান্তিতে, কি জাতি কি জনজাতি, এক একটা বছর ইতিহাসটা পেছন থেকে যান না, 80 সাল থেকে তারা ক্ষমতায় ছিল কাজের ব্যক্তিত্বে এই করে 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 রাজ্যটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। 6 বছর, এই মধ্যে 6 বছর আমরা ক্ষমতা, এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে অপোজিশন কংগ্রেস সবাই কেউ ইতিহাস পাবেন। এমনও পর্যন্ত দুদিনে সেই দিনের নিরাপত্তা মুক্ত খুন হয়েছে, মার্ডার হয়েছে, কে দায়ী নেতা? সরকার কে ছিল? মুখ্যমন্ত্রী কে ছিল? মন্ত্রী বিধায়ক পর্যন্ত নিরাপদে থাকতে পারত না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো মন্ত্রী বিধায়ক এমএলএ এই 6 বছরের মধ্যে এই জায়গায় আমি বলবো আমাদের সরকার বিশেষ করে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ এবং রাজ্যের নেতৃত্বে আমাদের মালিক সাহেবের নেতৃত্বে চলছে এবং প্রত্যেকটা মানুষ তার সুযোগ পাচ্ছে। আসে খাদ্যের অভাব নেই, মানুষ খুশিতে আনন্দে সেখানটায়। আমি পাহাড়ে প্রত্যেকটা জায়গায়, আমার বিধানসভা এলাকায় তো পাহাড় রয়েছে, জলের কথা অনেকেই বলে 42টা ডিপটিউবওয়েল তৈরি করেছি গত 5 বছর, বাড়ি বাড়ি জল যাচ্ছে সেখানটায়। সারা রাজ্যের সেখানটা যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আমি আমার বিধানসভা আমার জেলাতে যাই। ঠিক আছে, থাকতে পারে কোনো জায়গায় সমস্যা, কিন্তু সেটা করার যে একটা পরিকল্পনা, চেষ্টা, মানুষের কাছে নেওয়া যাওয়া, সরকারের যে ভাবমূর্তি সেটা কিন্তু পরিষ্কার। আর বিগত দিনের চিত্র নীতি আদর্শ একটাই ছিল, মিছিল মিটিং করে দিতে হবে, করতে হবে, আন্দোলন চলবে, নাহলে লড়াই সংগ্রাম, দাঙ্গা হাঙ্গা চাঁদাবাজি, স্কুলগুলাতে রাজনীতির আতঙ্ক আছে কেন না? স্কুলগুলো কেউ কি নেওয়া করেছে? রাজনীতি করা যাবে না? ছাত্র সমাজটাকে গুলিতেই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। ভাবতাম কিছু সংখ্যক কর্মচারী, আরে এটা কি আজকে তো সরকার এটা দেখি না আমরা, কিছু সংখ্যক কর্মচারী মেম্বারশিপ নিয়ে, আরে টিচার সে এসআই সমন্বয়ের মেম্বারশিপ নিয়ে স্কুলে বসে বসে, এই কি কাণ্ড! রাজনীতি কি আমাদের এমন জায়গায় নিয়েছে ক্ষমতা ভোগ করার জন্য? আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমরা সেবক, আমরা মনে করি আমরা কাজ করার মানুষ। মানুষ আমাদেরকে নির্বাচিত করে বিধানসভার সদনে পাঠিয়েছে মানুষের জন্য কাজ করা। প্রত্যেক স্তরে, সেখানে জাতি জনজাতি আমি বুঝি না, যারাই আছি আমরা রাজ্যে, প্রত্যেকটা মানুষের কাজ হতে হবে। তার জন্য আমাদের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকটি বিধায়ক সেখান থেকে আলোচনার মাধ্যমে তার বিধানসভায় সেখানটায় কাজ হচ্ছে। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারাও আমাদের রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণে পরিষ্কারভাবে সেই চিত্রগুলা ভেসে উঠেছে। যদি আমি বলি সেখানটায় বলে না, জেগেও যদি ঘুমায় তাহলে জাগ্রত করা যায় না, তো আসলে স্বাভাবিক এটাই বাস্তব কথা। এই জায়গাতে এইগুলো অন্তত স্বীকার করা উচিত যেগুলো আমরা করতে পারিনি। আর আসলে একটা সময়, এমন সময় গেছে ত্রিপুরা রাজ্যে, আমরা হয়তো বা একটু ছোট ছিলাম, একটা রাত্রেও এই রাজ্যে সরকার আছে কি নাই সেটা বিশেষ করে 93 পর থেকে আমি বলবো 96, 98, 2000, 2001, 2003 সরকার যে এই রাজ্যে আছে, গণতন্ত্র কি আছে, আইনের শাসন কি আছে, আমরা একবারের জন্য ভাবতে পারিনি। প্রত্যেকটা রাত্র পাহারা দিয়ে কাটাতে হয়েছে। এই ছিল রাজ্যের 25 বছরের শাসন, পাহারা দিয়ে কাটাতে হয়েছে। গ্রামের মধ্যে মিটিং করে যে কখন কি হবে। আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আজকে সুন্দর পরিবেশ, জাতি জনজাতির মধ্যে মৈত্রী বন্ধন, আজকে দেখবেন পাহাড়ি বাঙালির মধ্যে বিবাহ বন্ধন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা উৎসাহিত হচ্ছে, আত্মীয়তার বন্ধন বাড়ছে। স্বাভাবিক, এটাই কি, এটাই নিয়ম। আমরা এক পরিবার একটা জায়গায় থেকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি সেই জায়গা থেকে বেরিয়ে এসে, ছোট মানসিকতা থেকে বেরিয়ে এসে রাজ্যের স্বার্থে, আপামর জনগণের স্বার্থে বিশেষ করে থাকবে ত্রুটি বিচ্যুতি, সেগুলো আগামী দিন শুনবে। আমরা আমাদের চেষ্টা করছি, বলতে হবে, কাজ করলেই সেখানে ত্রুটি থাকতে পারে, আমরা অস্বীকার করিনি। আপনাদের মতো আমরা বলিনি, একসময় শুনতাম বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে স্বর্ণের রাজ্য তৈরি করে দিয়েছে, যেদিকে যাচ্ছে সোনা তো দূরের কথা ছাই হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে
শুধু বক্তব্যই শুনে গেছি, আর কাজের বেলা কাজ পাই না। যাই হোক, সবাইকে বলবো সমস্ত কিছু ছেড়ে এসে শুধু বিরোধিতা করার জন্য নয়, সার্বিক রাজ্যের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে সেখানকার আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণকে সমর্থন করা উচিত। এবং আমরা নিশ্চয় আমরা বলে দিয়ে যাই, যতটুকু সম্ভব আপনারাও সেখান থেকে বেরিয়ে আসবে। আগামী দিন আপনাদেরও পথ চলা সুগম হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ খারাপের দিকেই যাবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য ইসলাম উদ্দিন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি আমাদের রাজ্যে মহামান্য রাজ্যপাল তার ভাষণ রেখেছেন। এই ভাষণের মধ্যে যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে বিশেষ করে সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন দপ্তরের কিছু কর্মসূচি এই রাজ্যপালের ভাষণের মধ্যেই তিনি উল্লেখ করেছেন। তো আমি সেই মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপরে, ভাষণের উপরেই যে 2-4টি বিষয় তার সংশোধনী এনেছি, তার উপরেই আমি আলোচনা করতে চাই। তো আমাদের রাজ্যের ইতিহাসে মহামান্য রাজ্যপাল আমাদের সারা রাজ্যে বিভিন্ন জেলায় তিনি প্রশাসনিক মিটিং করেছেন এবং বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন। এবং যেটা আমাদের উত্তর জেলার মধ্যে জেলা শাসকের অফিসে প্রশাসনিক মিটিং করেন, সেখান থেকে আমার বিধানসভা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা 4টা চা বাগান রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছি ওনার বক্তব্যে আমাদের রাজ্যে যারা যুবকরা রয়েছেন তারা নেশায় বিভিন্নভাবে আসক্ত হচ্ছেন। আমাদের রাজ্যে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রীয় সংস্থা আমাদের রাজ্যকে যে গড়ে নিয়ে যাচ্ছে, এদের সম্পর্কে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম মাননীয় রাজ্যপাল তার বক্তব্যে, সরকারের লিখিত বক্তব্যের বাইরে হয়তো তিনি এই বিষয়গুলি উল্লেখ করবেন, কিন্তু তিনি সেখানে আমাদের রাজ্যের মধ্যে শিশু নিখোঁজ, শিশুরা বিক্রি হয়ে যাচ্ছে, মানব পাচার হচ্ছে, আমাদের রাজ্যে নেশায় ঢুকছে, আমাদের রাজ্যে কাজ এবং খাদ্যের অভাব, এই বিষয়গুলি তিনি উল্লেখ করেননি। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, এই অংশের মানুষ আমরা বসবাস করছি। আর বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের কিছু সংস্থা রয়েছে, সেখান থেকে ছাত্রদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ড, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমাদের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে নিগম রয়েছে, সেই নিগম থেকে তাদের জন্য শিক্ষার লোন, তাদের জন্য কিছু ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে তারা পাথর ব্যবসা, আগর ব্যবসা, গরু ব্যবসা, এ ধরনের ব্যবসার সঙ্গে তারা যুক্ত। তারা এই ব্যবসাগুলি চালিয়ে যাচ্ছেন। তারা আগরতলা শহর বা ধর্মনগর শহরের মধ্যে ব্যবসা করার মতো তাদের হাতে পুঁজি নেই। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় বাজার তৈরি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি, সেগুলি বেদখল হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সেখানে গড়ে তোলা হচ্ছে। এই বিষয়গুলির বিরুদ্ধে যখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন
ক্লাব বা ওই অংশের মানুষের পক্ষ থেকে যখন অভিযোগ করা হয় তখন তার কোনো নিষ্পত্তি হয় না। তো মাননীয় রাজ্যপাল তার ভাষণের মধ্যে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই মানুষের আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে উদয়পুরের কিল্লা থানা এলাকার রাইয়া বাড়িতে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ যারা 40 থেকে 50 বছর ওই এলাকার মধ্যে বসবাস করছেন, পরপর দুইবার একটা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পরপর দুইবার আক্রমণ হলো। সর্বশেষ যে আক্রমণটা হলো এই ডিসেম্বর মাসে একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। তাদের যে বাঁচার বছর রাবার বাগান ধ্বংস করে দেওয়া হলো। ফায়ার সার্ভিস সেখানে আসবে বাধা দেওয়া হলো। পুলিশ মহকুমা আধিকারিক পুলিশের সামনেই টিএসআরের সামনেই এই ঘটনাগুলি ঘটল। আর আপনারা যারা বলছেন এই রাজ্যের মধ্যে সুশাসন রয়েছে, আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই রাজ্যের বামপন্থী সরকার 25 বছর ছিল, এই রাজ্যের মধ্যে কংগ্রেস ইউডিএফ সরকার 5 বছর ছিল, আমরা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আমরা আতঙ্কিত ছিলাম না। আমাদের রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারছি। এই রাজ্যের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই ভয়ের পরিবেশের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি যে বক্তব্য পেশ করেছেন, যে ভাষণ রেখেছেন, তার কোনো উল্লেখ নেই। দ্বিতীয় যে বিষয়টা বলবো, মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে বলেছেন আগর চুরাইবাড়ি থেকে দুবাইতে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আগর তেল, আগর একটা অর্থকরী ফসল, সেখানে তৈল উৎপাদন হয়, সুগন্ধি তৈল উৎপাদন হয়। এই আগর রাজ্য সরকারের উদ্যোগে চুরাইবাড়ি না, উত্তর ফুলবাড়ি থেকে দুবাইতে পাঠিয়েছেন। যে ব্যবসায়ী দুবাইতে পাঠিয়েছেন ওনার আত্মীয় রয়েছে দুবাইতে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগিতা করেছেন, ঠিক আছে। এই আগর চাষ হয় আমাদের রাজ্যের উত্তর জেলার কদমতলা অবিভক্ত কদমতলা ব্লক এলাকার জুলাই বাসাতে 1980 সাল থেকে, এবং সেখান থেকে ধীরে ধীরে আমাদের ধর্মনগর মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় আগর তার বিস্তার লাভ করে। ওই এলাকার যারা ব্যবসায়ী তারা বিভিন্নভাবে শিল্প ইউনিট বা আগর ডেক বসিয়ে ক্ষুদ্র কারখানা তার তৈরি করেন, এবং সেখান থেকে আগর তেল উৎপাদন করে আসাম হয়ে মহারাষ্ট্রের মুম্বাই হয়ে মধ্যপ্রাচ্যের দেশে বিক্রি হতো। কিন্তু রাজ্য সরকার ক্ষমতায় 2018 সাল পরে এই রাজ্যের বিধানসভা, এই রাজ্যের সরকার বিধানসভা পরিবর্তনের পর যে পরিস্থিতি, রাজ্য সরকার আগর সম্পর্কে ভাবছেন না তা আমি বলবো না, আগর সম্পর্কে ভাবছেন, কিন্তু তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি দূরীকরণের জন্য মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। বিশেষ করে আগর যারা ব্যবসা করেন, যারা শিল্প ইউনিট তৈরি করেছেন, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে, 2-3 জন লাইসেন্স পেয়েছেন। কিন্তু ওই এলাকার মধ্যে, উত্তর জেলা এলাকার মধ্যে 50 থেকে 60টা আগর শিল্প ইউনিট রয়েছে। তার লাইসেন্স পেতে হলে 2 থেকে 2.5 একর সেখানে জমি থাকতে হয়, তার উপরে 5 থেকে 7 বছরে আগর গাছ থাকতে হয়। সব কৃষকের, সব ইন্ডাস্ট্রির মালিকের কিন্তু সেই ব্যবস্থা নেই, তাহলে লাইসেন্স পেতে গেলে সমস্যা হয়। তো আগর যারা গাছ কাটেন, আগর গাছ কাটার ক্ষেত্রে যেমন বন দপ্তরের সেখানে তাদের পারমিশন লাগে, সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা। আবার যে তেল যারা উৎপাদন করেন এবং সেখানে গাছ পরিবহনের ক্ষেত্রে, তেল পরিবহনের ক্ষেত্রে সেখানে ফরেস্ট এবং পুলিশের সেখানে বাধা রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের দাবি হচ্ছে যে এখানে আমাদের রাজ্যের আবার সহজে তার উৎপাদন হয়, সাপ্লাই হয়। এই আগরটাকে যদি টেকনোলজি মিশনে পরে দপ্তরের আইন সংশোধন করে এটাকে যদি ওই রাবার বা এগ্রিকালচারে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই এলাকায় যারা আগর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উপকার হতো। মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা উল্লেখ নেই। এই বাধাগুলি যদি তৈরি হতো আগামী দিনে লাভ হতো। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বিশেষ করে রাস্তাঘাট, গ্রামীণ যে রাস্তাঘাটগুলি, যারা সুশাসনের কথা বলছেন, ফেজারিগঞ্জের বিধায়কগণ, প্রতিটা গ্রাম পিছিয়ে বামফ্রন্টের সময় এমন কোন রাস্তা নেই যে বিচ্ছন্ন নেই।
সারা রাজ্যের মধ্যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যে যে গ্রামীণ যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলির অবস্থা বেহাল। হ্যাঁ, রাস্তাঘাট হচ্ছে, সিসি রোড হচ্ছে, পেপার ব্লক দিয়ে রাস্তা হচ্ছে। একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 4 থেকে 5টা যেখানে গ্রামীণ রাস্তা রয়েছে, 300 থেকে 400 পরিবার মানুষ বসবাস করেন, 100 মিটার হয়েছে, 150 মিটার হয়েছে, স্যাংশন হয়েছে 500 মিটার, কাজ করেছেন 300 মিটার, 200 মিটার উদাও। এই পরিস্থিতিতে মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে অন্ততপক্ষে গ্রামীণ রাস্তাগুলির যে বেহাল অবস্থা রয়েছে, তো যারা গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কর্মকর্তা রয়েছেন, যারা পঞ্চায়েতের কাজ পরিচালনা করেন, যারা ওই এলাকার রাজনৈতিক নেতৃত্ব, এই যে পেপার ব্লক, সিসি রোড, 500 মিটার স্যাংশন, 300 মিটার হচ্ছে, 200 মিটার হচ্ছে না, যারা নির্বাচিত ওই এলাকার প্রধান উপপ্রধান রয়েছেন, এই 6 বৎসরে তাদের যে আর্থিক অবস্থার পরিবর্তন, এগুলি দেখলে পরেই বোঝা যায় টাকাগুলি কোথায় যাচ্ছে। সমস্ত স্তরে দুর্নীতির বাসা পেতে, সেখানে কোনো মনিটরিং নেই, কোনো ধরনের চেক আপ নেই, কাজ করার কোনো সুযোগ নেই, সেখানে বলার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, পিডব্লিউ দপ্তরের রাস্তা আমার বিধানসভা এলাকার মধ্যে, আমার মহকুমার মধ্যে এই রাস্তাগুলির অবস্থা বেহাল। 5 বছরে 3 থেকে 4বার মেনটেন্যান্স হয়েছে। আমি ডিস্টার্ব করতে চাইছি না, তবু জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই, মাননীয় বিধায়ক মহোদয়, আপনি কদমতলা থেকে নির্বাচিত। যেহেতু আপনি ওই এলাকার মানুষের দ্বারা নির্বাচিত, আপনার নিজেরও দায়িত্ব আছে ওই বিধানসভা কেন্দ্রে। যদি এরকম কোন স্পেসিফিক এলিগেশন থাকে যে 500 মিটার রাস্তার মধ্যে 300 মিটার করে 200 মিটার হয়নি, আপনি পার্টিকুলারলি কি তার জন্য স্টেপ নিয়েছেন? ঠিক আছে, এটা আপনি মেনশন করবেন যে আপনি কি স্টেপ নিয়েছেন, কাকে চিঠি দিয়েছেন, কোন কোন অফিসিয়ালকে দিয়েছেন, এটা ইউ হ্যাভ টু মেনশন ইট, না? ঠিক আছে, ইউ হ্যাভ সেলফ রেসপন্সিবিলিটি। উপাধ্যক্ষ মহোদয়, উনার বক্তব্য আমি একটু শুনেছিলাম, রায়াবাড়ির বিষয়ে উনি উল্লেখ করেছেন। তো পয়েন্ট অফ অর্ডার, বিষয় হচ্ছে কি, রায়াবাড়ির বিষয় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এটা কোর্টের মধ্যে চলছে। বিষয় হচ্ছে রায়াবাড়ির বিষয়ে উনি বলছেন যে এখানে কি হচ্ছে, নেই রায়াবাড়ি ওই জায়গাটা হচ্ছে ওইখানে জমাতিয়ারা দীর্ঘ বছরের বসবাস ওইখানে উনি নিজেও গিয়েছিলেন ওইখানে পাহাড়ি বাঙালি বাংলা লাগানোর জন্য চেষ্টা করছেন, বাবু চেষ্টা করছেন, বারবার ওখানে গিয়ে এইটা দাদারা করতে হবে না, এবং ভাই আপনার করেছিল এলাকা বিধায়ক, মিছিল করেছে সিপিএম এর দল, কোন সমাজকে ওরা ঠিক রাখতে চাইছে না, সমাজকে রাখতে চাইছে না, আমরা চক্রান্ত করছে ওইখানে গিয়ে একদম এটা কোর্টের মধ্যে আসছে, কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত দেওয়া হয়ে গেছে। স্যার 1 মিনিট, এটা রায়বাড়ির বিষয়টা, এটা কোর্টের মধ্যে লড়াই হয়েছে, হওয়ার পর পুরাটাই জামাতে আমাদের পাড়ার পক্ষে এটা রায় হয়েছে। প্রশাসন ওইখানে গিয়েছে করেছে, ওইখানে মানুষেরা ওনারা এখানে বারবার গিয়ে এই জিতেন চৌধুরী মহোদয় ওইখানে গিয়ে 2 বার ওইখানে গিয়ে উনি ওটাকে উত্তেজনা সৃষ্টি করছেন। আইন শৃঙ্খলা সবসময় এর আগে পাওয়া গেছে, এর সময় ওরা এখানেই করেছে ওইখানে। ঠিক আছে, বসুন, মাননীয় সদস্য। হ্যাঁ, বলেন। তো আমার আলোচনাতে ছিল মাননীয় রাজ্যপাল সমস্যা হচ্ছে উত্তর দপ্তরে যে রাস্তাগুলি সম্পর্কে বেহাল দশা অবস্থা তৈরি হয়েছে, মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। গত 5 বছরে 6 বছরে 3 থেকে 4 বার উত্তর দপ্তরের সড়কগুলি তার মেনটেনেন্স বা সংস্কার হয়েছে,
বছর যেতে না যেতেই একই অবস্থা, দপ্তরের কোনো মনিটরিং নেই, এই অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি দেখি, মাননীয় রাজ্যপাল তার বক্তব্য বলেছেন যে জাতীয় সড়ক সম্পর্কে চুরাইবাড়ি থেকে আমাদের যে লাইফ লাইন, চুরাইবাড়ি থেকে পানিসাগর পর্যন্ত বেহাল অবস্থা। আমাদের যেটা কুর্তি ব্রিজ থেকে কদমতলা ধর্মনগর পর্যন্ত মাননীয় রাজ্যপাল কিছুদিন পূর্বে এই রাস্তা দিয়ে রানীবাড়িতে চলে গিয়েছেন। এটা বিকল্প সড়ক, গাড়ি ঘোড়া চালানোর কোনো পরিস্থিতি, বেহাল অবস্থা, সেগুলি মেনটেন্যান্সের কোনো খোঁজখবর নেই। এটা বেহাল পরিস্থিতি আমাদের রাজ্যে, বিশেষ করে পিডব্লিউডি এবং জাতীয় সড়কগুলির অবস্থান সেখানে তৈরি হয়েছে। যে বিকল্প সড়কটা মাননীয় মন্ত্রীরা বলছেন 2.5 ঘন্টায় কৈলাসহর থেকে আগরতলাতে আসা যায়, ভালো কথা, কিন্তু ধর্মনগর মহকুমা রাজনা থেকে বরগুল হয়ে কদমতলা হয়ে কুর্তি ব্রিজ পর্যন্ত 2021 সালে কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত এই অংশের মধ্যে, এই পাটটার মধ্যে এখন পর্যন্ত যে এজেন্সি সেখানে কাজ বন্ধ। এটা কি কারণে বন্ধ রয়েছে, কাজ হচ্ছে না কেন দ্রুতগতিতে, তার কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে নেই। এই পরিস্থিতিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, বিদ্যুৎ দপ্তর, মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে কেন্দ্রীয় প্রকল্প আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তার বিদ্যুৎ সরবরাহ সম্পর্কে সেখানে উল্লেখ রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত এই যে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে, যারা বিদ্যুৎ গ্রাহক, স্মার্ট মিটারের মধ্যে যে রিচার্জ সিস্টেম চালু হয়েছে, গ্রাহকরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 500 টাকা দিয়ে রিচার্জ করালে পরে 10 দিন 15 দিন যায়, আবার সেখানে 1000 টাকা দিয়ে রিচার্জ করালে পরে 1.5 থেকে 2 মাস যায়। গরিব মানুষ এই যে সিস্টেম চালু হওয়ার পরে তার অভিযোগ দেবেন বিদ্যুৎ দপ্তরে যারা কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে আমাদের হাতে ক্ষমতা নেই, সব অনলাইন হয়ে গেছে, আগরতলাতে কমপ্লেন করতে হবে। এই পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, তার কোনো উল্লেখ বিদ্যুৎ দপ্তর সম্পর্কে, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যে অনিয়ম সৃষ্টি হয়েছে, গ্রাহকরা সেখানে দুর্দশা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের বক্তব্য নেই। আমি যে বিষয়টা বলতে চাই, এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগ কৃষকরা মাননীয় সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকালকে রাজ্যের কৃষিমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন তাদেরকে সাহায্য দেওয়া হবে। তো আমার বিধানসভা এলাকায় কদমতলা ব্লক, সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে বেলডাব্লিউ স্টোর রয়েছে, পঞ্চায়েতের যারা কর্মকর্তা রয়েছেন, সেখানে আমরা লক্ষ্য করেছি যারা সেক্টর অফিসার, কৃষির সঙ্গে যুক্ত যে সমস্ত অফিসাররা রয়েছেন, আমরা সেখানে কথা বলার পর আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় তারা গিয়েছেন, কিন্তু এলাকা থেকে, পঞ্চায়েত থেকে যে তালিকাটা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে কৃষকদের মধ্যে একটা বিরাট অংশ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম সেখানে বাদ দেওয়া হয়েছে। এবং যে তালিকা তৈরি করেছেন, এই তালিকা তৈরির পর সেই তালিকা থেকে আমরা আমাদের পক্ষ থেকে ওই এলাকার যারা কৃষক রয়েছেন, কৃষকদের পক্ষ থেকে এসে অফিসে যিনি এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট তার কাছে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এরপরেই সেখানে এই লিস্টটা আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, ক্ষতিগ্রস্ত কৃষকদের সেখানে নাম যুক্ত হয়নি। মাননীয় রাজ্যপাল সেখানে কৃষক এবং কৃষকদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকরা সেখানে সরকার সাত সরকার বিকাশের কথা বলছেন, কিন্তু পঞ্চায়েতগুলিতে বিভিন্ন যে প্রকল্প, বিভিন্ন যে স্কিম রয়েছে, সেগুলি বন্টনের ক্ষেত্রে যে অনিয়ম রয়েছে, সেখানে যে জলবায়ু হচ্ছে তা বন্ধের কোনো উল্লেখ নেই। এই কয়েকটা বিষয় বলে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তাকে যুক্ত করার জন্য মাননীয় স্পিকার মহোদয় যুক্ত করার জন্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য সিতাফাজ্জল হোসেন মহোদয়।
মাননীয় স্পিকার স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, যত্ন খুলুন। আজকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণপ্রিয় বক্সনগরের গণদেবতাদেরকে, কারণ ওনাদের অশেষ আশীর্বাদে আমি আজকে এই বিধানসভায় দাঁড়িয়েছি। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার স্যারকে, যে আজকে পবিত্র বিধানসভা, যে বিধানসভার প্রতিটি কথা সারা ত্রিপুরা রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষ শ্রবণ করছেন, দেখছেন। সেই পবিত্র বিধানসভায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার মাননীয় স্পিকার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, এই ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে, আজকে আমাদের এই যে রাষ্ট্রবাদী সরকার ত্রিপুরা রাজ্যে, যদিও বয়স হয়েছে প্রায় 6 বছর, কিন্তু উনি কাজ করার সুযোগ পেয়েছেন প্রায় 3 বছর। কারণ আমরা 18 সালের পর থেকে আমরা শুধু ত্রিপুরা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আমরা করোনা মহামারীতে আক্রান্ত ছিলাম 2.5 থেকে 3 বছর আমাদের ত্রিপুরা রাজ্যে সরকার ফর্ম করার পরপরই। তো যার জন্য 2.5 থেকে 3 বছর আমরা এইভাবে কেটে গেল ঘরে বসে থেকে। উনি 3 বছর সুযোগ পেয়েছেন, 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে নিয়ে গেছেন। আজকে মাঝখানে 5 বছর বাদ দিলে 35 বছরে যে আমাদের অভিজিৎ বন্ধু সরকারটা ছিল, তারা কোনোদিনও স্বপ্ন ভাবেনি যে উন্নয়ন এইভাবে করা যাবে। যার জন্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সেকেন্ডলি, ত্রয়োদশ বিধানসভা অধিবেশনে প্রথম দিনে, অর্থাৎ গত 5 তারিখে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ রেখেছেন, ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যের মানুষের যে আগামী দিনের যে আমাদের উন্নয়ন কি হয়েছে সেগুলো নিয়ে এখানে আমাদের 92 অর্থাৎ 92টা প্যারা ওনার বক্তব্য উঠে এসেছে। উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমি একজন বিধানসভার সদস্য হিসাবে বলবো যে উনি যে 92টা প্যারা হয়তো বা কেউ না কেউ ওনাকে লিখে দিয়েছেন, এটা তো অত্যন্ত ছোট হয়েছে, যিনি 1 ঘন্টায় উনি পড়তে পেরেছেন। শুধু 92টা প্যারা দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন শেষ করা যাবে না। তার যথেষ্ট প্রমাণ আমার মহামান্য রাজ্যপালজি যে ভাষণটা 92 প্যারার মধ্যে রেখেছেন, তার সমর্থনে আমার পরিষদীয় যে দলের নেতা শ্রদ্ধেয় রতননাথ মহোদয়, রতননাথ পরিষদীয় মন্ত্রী, আমি নতুন, আপনাদের মধ্যে যদি আমার কোনো কথার মধ্যে ভুলভ্রান্তি হয় দয়া করে ক্ষমার চোখে দেখবেন। তো 1 ঘন্টা উনি ওনার ভাষণের সমর্থনে ভাষণ রেখেছেন। তারপরে আজকের দিনে আমাদের 3 জন আমাদের সদস্য ভাষণ রেখেছেন, তাও এই 2-3 ঘন্টার মধ্যে আমাদের উন্নয়নের কথা শেষ করতে পারেনি। আর আমি আজকে আমাদের রাজ্যপাল মহোদয়ের ভাষণের সমর্থনে যে ভাষণ রাখতে দাঁড়িয়েছি, আমার মনে হয় না আমার যে অভিজ্ঞতা, ভারতবর্ষের উন্নয়ন তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে চলছে, সেই উন্নয়নের গতিধারা আজকে আপনাদের সামনে শুধু আমি নয়,
আমাদের এখানে 34 জন আমাদের বিধানসভার সদস্য আছেন। 1 ঘন্টা করে যদি টাইম দেওয়া হয় 34 ঘন্টাও আমাদের উন্নয়ন, আমার নরেন্দ্র মোদীর উন্নয়ন শেষ হবে না। তার জন্য বলছি, আমি আজকে আমার এই মাননীয় রাজ্যপালের বক্তব্যের সমর্থনে আমি 2-4টি কথা বলবো, যেগুলো শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের মানুষ, আমার নরেন্দ্র মোদী যেই জায়গায় ভারতটাকে আজকে পৌঁছে দিয়েছেন, স্বাধীনতার 49 শতাব্দীর 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে 20 শতাব্দীর 24 সাল চলছে, আজকে প্রায় 76 বছর চলে গেছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষের কোন লোক স্বপ্ন ভাবেনি ডেভেলপমেন্ট এইভাবে করা যায়, মানুষের কাজ এইভাবে করা যায়। এই কয়েকটি কথা আমি বলবো। আজকে আমার নরেন্দ্র মোদী থেকে শুরু করে ওই নরেন্দ্র মোদীর শিষ্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজি যেভাবে উন্নয়নের ধারাকে নিয়ে যাচ্ছেন, সেই ধারার যেগুলো কোনোদিনও মানুষের কল্পনা করতে পারে না, এই থেকে 4-5টি কথা আমি তুলে ধরব। তার আগে আমি একটু আমার যেখানে আমার ভাই ইসলাম উদ্দিন সাহেব দুটো কথা বলে গেছেন, এই দুটো কথার আমি উত্তর দিতে চাই। উনি বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, বেদখল হচ্ছে। আমার মাননীয় সদস্য সাহেব, ভাই কেন বললাম, আমার জাতি ভাই, উনি ওয়াকফ বোর্ড বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে। কারণ উনি তো জন্মলগ্ন থেকে আমার মনে হয় সিপিএম করছেন। সিপিএম তো মুসলমানদের মাথায় শুধু টুপি পরিয়েছে, মুসলমানের উন্নতি কোনোদিন করেনি। এই বিল্ডিং গুলো কিসের বিল্ডিং সেটা উনি জানেন না। উনি 25 বছর সিপিএমকে মুসলমানকে ভোটার বানিয়েছেন, যারা তাদেরকে সব দিয়েছেন। আজকে ওই ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বেকার শেড হচ্ছে, মহিলাদের জন্য কি হচ্ছে, থাকার জায়গা হচ্ছে মহিলা স্টুডেন্টদের জন্য। আপনি পানি সাগর আর নিয়ে ওই জায়গায় কথা বললে চলবে না। সারা ত্রিপুরা রাজ্যের মুসলমানের কথা চিন্তা করেন, 6 লক্ষ মুসলমানের কথা চিন্তা করেন। লজ্জা থাকলে এখানে কথা বলতেন না। তার কারণ 25 বছরে ওই সিপিএম 0.8% চাকরি দিয়েছে সিপিএম মুসলমানদেরকে। আজকে দিয়ে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী 4% চাকরি মুসলমানের জন্য। কোথায় লজ্জা থাকা দরকার আছে? মুসলমান মানের কলঙ্ক। 25 বছর 50% গ্যারান্টি দিয়েছি। কোথায় আপনার ছিল মুসলমানরা? শুধু টুপি পরিয়েছেন মুসলমানদেরকে। লজ্জা থাকার দরকার আছে। কথা বলতে চিন্তা করে বলবেন। একা মুসলমান নয়, মুসলমান জাতিকে আর কত বিচ্ছিন্ন যাবেন, আর কত মানদণ্ড মাথা ধরে রাখবেন, তাদেরকে সুযোগ হয় দ্বারা তুমি বলছি। আরেকজন আমার অভিযোগ দলের বন্ধু বলছে, কি বলছে যে রেগার কাজে আমার বয়োজ্যেষ্ঠ মহাশয় বলছে রেগার কাজে কে বলেছেন? হ্যাঁ, কে বলেছেন বয়োজ্যেষ্ঠ? আমার জিতেন বাবু বলেছে। আচ্ছা বলুন। জিতেন বাবু বলেছে, শুনুন, জিতেন বাবু বলেছিল, কি বলেছিল, রেগার কাজে জিতেন বাবু সমর্থন করেছিল। যখন শ্যামবাবু বলছিল, জিতেন বাবু বলছে ঠিক আছে আগে তালে দিন। তখন কি হয়েছে, রেগার কাজে 2014 থেকে 18 পর্যন্ত বড় অ্যামাউন্ট এসেছিল, টাকা ছিল। 18 পরে টাকাটা কমে গেছে। কেন? আমি বলছি শুনুন, 2018 আগে প্রচুর টাকা রেগা পেয়েছে। আমরা খরচ দেখাতে পেরেছি দিল্লি থেকে যে আমরা এত টাকা রেগা খরচ করেছি। বলছি কি, 2018 আগে সরকার ছিল ওই বন্ধুদের সরকার। আমরা প্রমাণ করে দিয়েছিলাম আমার বক্সনগরের সুনামগড়ের এসডিএম এর কাছে। ওই 2018 সালের আগে অনেক সিডিএম এর বাড়ির পুকুর টুকুর যা আছে মানুষের নামে রেগার নামে টাকা উঠত। তখন এখন যথেষ্ট প্রমাণ। ওই দিল্লি থেকে যখন রেগার কাজ ইনভেস্টিগেশন করার জন্য ত্রিপুরাতে আসছিল, ত্রিপুরার আয়তন কত, 10,000
বর্গ কিলোমিটার সামথিং, ওই দিল্লি থেকে এসে দেখলো যে 12,000 কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা তার পুকুর করে দিচ্ছে। টাকাগুলো কোথায় গেছে? ওই টিনের বাক্স গেছে। কোথায় টিনের বাক্স? প্রতি পঞ্চায়েতে ক্যাশ পেমেন্ট করা হতো। ওই যে নেতারা যে পঞ্চায়েতের সামনে টিনের বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতো, প্রত্যেক রেগার কর্মীকে বলতো $500 টিনের বাক্স, $500 টিনের বাক্স। সেভাবে যেত। আর নেতাদের বাড়ির শালা শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন যা আছে বাড়িতে বসে থাকতো। প্রতি নেতার 25 টাকা হাজিরা। একটা পুকুর কাটা হতো 1000 লেবারের, প্র্যাকটিক্যাল কাটা হতো 200, বাকি 800 এই নেতাদের পকেটে যেত। আজকের দিনে আমার নরেন্দ্র ভাই মোদী मैं नहीं खाएगा किसी को खाने के लिए नहीं देगा। যখন রেগা কাজে জিউটেক হয়ে গেছে, চুরির কোন রাস্তা নেই। যে শ্রমিক প্রকৃত শ্রমিক কাজ করবে সেই টাকা পাবে। ওই চুরি করা বন্ধুগুলো আর এই রেগার সাইডে যেতে পারে না, যার জন্য এখন আর চুরি হয় না। রেগার বাজেট কমে গেছে, এই কারণে কমেছে। এটার উত্তর শুনে নিন। আজকে কথা বলবেন না, কথা বলবেন না, কারণ গণতান্ত্রিক অধিকার নিয়ে এখানে এসেছি। নমি প্যারাশুটে নামিনি। আমার জায়গা আমাকে কথা বলতে দিন। আমার শেষ হলে পালিয়ে যাব না, আমি এখান থেকে শুনে যাব আমি কি মিথ্যা বলেছি। প্লিজ কথা বলবেন না, আপনারা সিনিয়র, আমাকে বলতে দিন। সেটা আমার অধিকার, আমার মাননীয় স্পিকার সাহেব দিয়েছেন। আপনি বলুন, অন্য কথা না বলে কাজের কথা বলুন। বলছি আজকে কি বলছে? আজকে এখানে বুজুর্গ নেতা, বহুত পুরনো, 30 বছরের, 25 বছরের, 15 বছরের মিলে। আমার 2 দিন হলো এখানের বয়স। দেখলাম কি এখানে যারা সিনিয়র এই পবিত্র বিধানসভার মধ্যে অশ্লীল ভাবে কথা বলে, বিনা কারণে সময় নষ্ট করে বারবার দাঁড়ায়, উঠে আর বসে, দাঁড়ায়, শুধু শুধু বিনা কারণে করে। বলছি সেগুলো কে বলছে। এর আগে বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই যে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ স্বপ্নেও দেখিনি যে কাজটা আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী 20 শতাব্দীর পর করেছে। এর আগে একটি কথা বলতে চাই। ভারতবর্ষে 2 জন প্রধানমন্ত্রী আছেন যাদেরকে সারা ভারতবর্ষের বাচ্চা থেকে সবাই চিনি। 2 জন প্রধানমন্ত্রী, একজন 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 10 বছর ছিলেন, আরেকজন 14 থেকে 24। কেন চিনেন? এই কারণে চিনেন, 2 জন প্রধানমন্ত্রী, একজন হলেন মনমোহন সিং। বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন মনমোহন সিং সম্বন্ধে, বলবে কি একটা পরিবারের রাবাস্টাম। একটা পরিবারের রাবাস্টাম ছিলেন তিনি, একজন প্রধানমন্ত্রী। ওই পরিবারের কথা ছাড়া ঘর থেকে বেরোতেন না। এই যে রাবার স্ট্যাম্পটা, ওই সময়কার মানুষ, ওই সময়কার প্রতিটি স্টেটের মুখ্যমন্ত্রীরা ভয় পেত কার কপালে এই রাবার স্ট্যাম্প পড়ে যায়। ভুল করে 2011 সালে পশ্চিমবঙ্গে একটা মহিলার কপালে পড়েছিল। আজকে সারা বিশ্বে ওই মহিলা নাম উজ্জ্বল আছে। বালিচুর, কয়লা চুর, গরু চুর, ছাগল চুর, সব মন্ত্রী সভাটি জেলে ঢুকছে। বিশ্ব চুরের নামে রানী নামে পরিচিত সেই সিলটা 11 সালে ওই দিদির কপালে পড়ছিল। এই জন্য অনেকে ভয়ে থাকতো ওই সময়। এরপরে নাম পেতাম না, আমার দাদা। এরপরে আসেন পরের 14 থেকে 2024 সালের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আজকে ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের যে কোনো ঘরে যাবেন, জিজ্ঞেস করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাচ্চাটাও বলে দেবে নরেন্দ্র ভাই মোদী উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি। সেই নরেন্দ্র ভাই মোদীর নাম বলবে। কেন কেন নরেন্দ্র ভাই মোদীকে চিনে শুনে নিন, তারপরে বলবেন আমি পালাবো না। প্রত্যেকটি প্রশ্নের আবারও জবাব দিয়ে যাব মিথ্যা কথা বললে। আপনি বলুন। মন্ত্রী শুনেন, শেষ করতে দিন প্লিজ, প্লিজ। এই ধরনের লোকগুলো যতক্ষণ এই পবিত্র বিধানসভা থেকে না বেরোবে, ত্রিপুরা রাজ্যের মানুষ যতক্ষণ তাদেরকে একদম বিধানসভায় না আউট না করবে, এই বিধানসভা কোনোদিন পবিত্র হবে না।
কারণ একটা বাচ্চা ছেলে কথা বলছে, তোমার 40 বছরের অভিজ্ঞতা শুনো, তারপর জবাব দিও। মন্ত্রী তুমি বলতে হবে না, মন্ত্রী আমাকে নরেন্দ্র ভাই মোদী দেবে, ত্রিপুরা রাজ্যের 6 লক্ষ মুসলমানের আমি প্রতিনিধি। সময় যখন হবে, যখন আমি উপযুক্ত হব, আমাকে ডেকে নিয়ে ফুলের মালা দিয়ে দেবে। যখন সময় হয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানানোর সময় হলে ডেকে নেবে। এটা নরেন্দ্র মোদীর শিক্ষা, এটা ভাওতাবাদী শিক্ষা নয়। বলছি শুনুন, কেন নরেন্দ্র মোদী ভাইকে, নরেন্দ্র মোদীকে সবাই চিনে, বাচ্চা বাচ্চা চিনে? আমাদের 3টা জায়গা আছে স্যার। একটা হলো স্বর্গলোক, একটা হলো মর্তলোক, আর একটা হলো পাতাল লোক। স্বর্গলোকে দেবতারা থাকে, স্বর্গলোকে চন্দ্র থাকে, সূর্য থাকে। আজকে ত্রিপুরা ভারতবর্ষ 75-76 বছর হয়ে গেল স্বাধীনতার ইতিহাস। কত প্রধানমন্ত্রী এলো গেল, এই চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে কেউ চন্দ্রযান ওঠাতে সাহস করেনি। আমার প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রথম চন্দ্রযান দক্ষিণ মেরুতে নিয়েছে। সারা পৃথিবী, ওই আমেরিকা বলছে, আমেরিকা কি বলছে, শক্তিমান দেশ, পৃথিবীর যে কোনো প্রান্তে একটু তুমি সুই ফেলে দাও, আমি তুলে আনবো। সেই আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ মেরুতে আমার নরেন্দ্র ভাই মোদী চন্দ্রযান উঠিয়েছেন। সেটাই হলো আমার দেবলোক দখল করে নিয়েছেন। আজকের দিনে আপনারা গিয়ে দেখুন, ওই দেবলোকের চন্দ্রযান চন্দ্রলোকে ভারতের জাতীয় পতাকা পথ করে উঠছে। সেটা আমার নরেন্দ্র মোদীর কৃতিত্ব। বলছি কি উন্নয়ন নেই? কোথায় স্বপ্ন কোনোদিন সিপিএম ভাবতে পারেনি, স্বপ্ন কোনোদিন ওই স্বাধীনতার 65 বছর শাসন করেছে কংগ্রেস কোনোদিন ভাবতে পারেনি যে চন্দ্রযানের দক্ষিণ মেরুতে আমাদের চন্দ্রযান 3 যাবে। সেকেন্ড থিং, তাই দিয়ে শেষ করেন মাননীয় স্পিকার স্যার। আজকের দিনে মর্তলোকে আসেন, ভারতের জাতীয় পতাকা, দেশপ্রেম কাকে বলে, রাষ্ট্রবাদী কাকে বলে, নরেন্দ্র ভাই মোদী থেকে শিখতে হবে। মিথ্যে যদি বলি, ওই যে আমার সিপিএম বন্ধুরা কি বলছে, অশ্লীল ভাষা, আমরা নাকি কি বলে জুমলা। আমি আমার শ্রদ্ধেয় এখানে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, আমি যে এখন কথাটা বললাম, পৃথিবীর সর্বপ্রথম ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 গেছে, সেটাকে জুমলা বন দাঁড়িয়ে সাহস থাকলে রাম মন্দির পরের কথা আসছি, এটার উত্তর দিন। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে আজকে দেখিয়ে দিল আমরাও পারি, ভারতবর্ষ কোথায়, এটাকে জুমলা বলুন না। একবারও তো মুখে আসলো না যে এটা ভারতবর্ষের জন্য হয়েছে। এটা কি নরেন্দ্র মোদীর একার ক্রেডিট? এই 150 কোটি ভারতবর্ষের ক্রেডিট? কই, আপনিও তো ভারতবাসী, কারণ আপনি ভারতবাসী হতে পারেন না, আপনার তো আরেক দেশের সেলুট করেন। বসেন, শুনে যান, তারপরে কথা বলবেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার। পরে বলবেন আমি পালাবো না। বলছি কি, আজকের দিনে ভারতবাসী কোনোদিনও হতে পারেনি, সব সময় বিদেশকে সেলুট দিয়ে আসছে। আজকে 76 বছরের ইতিহাসে ওই জাতিসংঘে যখন মিটিং হয় আমেরিকাতে, তখন ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রীকে ওইখানে ভাষণ দেন। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই প্রথম ভারতের রাষ্ট্রীয় ভাষায় ওই জাতীয় সঙ্গে ভাষণ দিয়েছেন আমার নরেন্দ্র ভাই মোদী। ভারত মাতার জয় বলে ওই বক্তৃতা স্টার্ট করেছেন। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সেটা করতে পারেনি। সেটা হলো দেশপ্রেম। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। শুধু তাই দিয়ে শেষ নয়, এই ভারতের জাতীয় পতাকা আমরা ভারতবাসীরা দেখে স্যালুট দেই, ওই বিদেশিদেরকে স্যালুট দিয়েছে। যার জন্য আমি বলছি, একটা রাবার স্টাম্প হলো একটা পরিবারের, আর নরেন্দ্র মোদী হলো বিশ্বকে রাবার স্টাম্প বাড়িয়ে তার মর্জি মতো বিশ্বকে চালাচ্ছে। সেটার নামই নরেন্দ্র মোদী। রাবার স্টাম্প 2টা, বিচার করুন কোনটা। তাই বলছি কি, আজকের দিনে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, আমার নরেন্দ্র ভাই মোদী দিল্লি থেকে ফোন করে বলে দিয়েছে, ওই তোমরা যারা বিপদে পড়েছে আমাদের ইন্ডিয়ান ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা, প্রত্যেকে ওই গাড়িতে উঠে যাও, সেই গাড়ির সামনে থাকবো আমার জাতীয় পতাকা।
জাতীয় পতাকা লাগিয়ে গাড়িতে উঠে যাও। তখন আমার ওই দেশের বিপদগ্রস্ত ভারতবাসীরা, স্টুডেন্ট, ব্যবসায়ী সবাই জাতীয় পতাকা গাড়ির সামনে লাগিয়ে দিয়ে যখন মোদির রথ ছুটলো, সেই রথে পাকিস্তান, আফগানিস্তান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ছাত্রছাত্রীরাও উঠে একই স্লোগান দিল, ভারত মাতা কি জয়। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমার জাতীয় ফ্ল্যাগটাকে আজকে ইউক্রেন, রাশিয়ার সৈন্যরা রাস্তায় দাঁড়িয়ে সেলুট দিচ্ছে, জয় হিন্দ ভারত, জয় ভারত মাতা কি জয়। সারি নাম নরেন্দ্র মোদী, তারি নাম মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মিথ্যা কথা বলছি? যেমন আজকে এটা হলো ভদ্রলোকের কথা, শুনুন। আজকে মোদির জমানায় দেখতে পেরেছেন 30 মিটার জল, 30 মিটারের নিচে আরো 30 মিটার গিয়েও গঙ্গার নিচে দিয়ে আমাদের পাতাল রেল যাচ্ছে। ঠিক আছে। মাটি থেকে পাতাল রেলেও আমাদের মাটির নিচে জাতীয় পতাকা উঠছে ওই রেলের স্টেশনে। ঠিক আছে। সেটার নাম নরেন্দ্র মোদী। একটা কথা বলে শেষ করবো, প্লিজ আমাকে 2 মিনিট টাইম দেন। একটা কথা বলে শেষ করবো, আর ছিল একটা লাস্ট কথা বলুন। একটা বলুন। লাস্ট কথা হলো এটা, লাস্ট কথা হলো এটা। আজকে নরেন্দ্র মোদীর কথা বললাম যে উনি চন্দ্রলোক গিয়েছেন, উনি রাশিয়া, ইউক্রেন গিয়েছেন, ইনি পাতালে গিয়েছেন। তার সাথে সাথে আমার নরেন্দ্র মোদী মনে রেখেছেন ত্রিপুরা রাজ্যের ওই বামুদিয়াতে একটা চা বাগানের শ্রমিকের সাথে গত 27 তারিখ তিনি ফোন আলাপ ডাইরেক্ট ভিডিও কলিং এর মাধ্যমে একটা সাধারণ শ্রমিকের সাথে কথা বলেছেন। ওই সাধারণ শ্রমিকটাকেও আমার নরেন্দ্র মোদী ভুলেনি। একটু কমই বলছি, শেষ কথাটাই বলবো। দুঃখজনক ব্যাপার, একটা প্রধানমন্ত্রী যদি ওই চা বাগান শ্রমিককে মনে রাখতে পারে, এই যে হাউস, এই হাউসের মধ্যে 35 বছর একটা লোক ছিল, একটা চেয়ারে, যার নাম সুরজিৎ দত্ত। আজকে এখানে চেয়ারে তার গন্ধ, এই চেয়ারটা তার শরীরের গন্ধ আসে। দুঃখের ব্যাপার, তার শেষ বিদায়টায় এই জিতেন্দ্র বাবু, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার শেষ বিদায়টাও দিতে আসেনি। কারণটা কি? এই 35 বছরে এই পবিত্র বিধানসভায় থেকে এই সুরজিৎ দত্ত 25টা লোকের জন্য কথা বলেছিল। সেটা কি গণতন্ত্র? সেটা কি মানব ধর্ম? পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম, মানবতার ডাকে মাননীয় এখানে বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা এসেছিলেন, আমার এখানে গোপাল বাবু এসেছিলেন, সুদীপ বাবু এসেছিলেন। কেন মানিক সরকার 20 বছর মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরা রাজ্যের একটা এমএলএ মারা গেল, আসলো না? এখানে জিতেন বাবু কেন গেল না? কেন গেল না? এই কারণে, কারণ ওই যে লেলিন, ওই যে কালমাস, তাদের মৃত্যুদিন পালন করে ত্রিপুরা রাজ্যে। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, ভারতবর্ষের কোন মা ওই লেনিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই কালমাসকে জন্ম দেয়নি, দিয়েছে ওই চীনের দল, রাশিয়ার দালাল। তারা ওই দিন আসেনি এই কারণে, তারা চীনের দল, তারা রাশিয়ার দালাল। ভারতবর্ষের ন্যূন মুখে ওই চীনের দালালি করছে, যার জন্য বলছি আমার মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি দিয়ে যান। কারণ ত্রিপুরা রাজ্যে আবাল বৃদ্ধ বনিতা একটি সুর 2018 নির্বাচনে ওই চীনের দালালকে এই চেয়ারগুলো খালি করে দেবে, একটাও আসবে না। 10 থেকে একটা চলে যাবে। এটা কি বিধানসভা? বলছি না গরুর খোয়ারিটা, যার জন্য বলছি কি, আপনি যার জন্য লজ্জা লাগে, লজ্জা লাগে। আপনি সম্মান জানানোর জন্য সুযোগ দিয়েছিল। ভারত মাতা কি, ভারত মাতা কি, শেষ করুন, শেষ করুন প্লিজ। গরু ছাগল তো বেখান যেতাম। ভারত মাতা কি। আজকে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মানুষ, গরু ছাগল বলার আপনার ঠিক হয়নি, সিনিয়র ম্যান। নো, আপনি গরু ছাগল বলতে পারেন না। আপনি গরু কেন বললেন? আপনি না কোনো কেন বললেন গরু ছাগল? না 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 না, কেন বললেন? গরু ছাগল বলতে পারেন না। গরু ছাগল বলতে পারেন না।
না, আপনি এটা গরুর খোয়ার নয়। কি বলছে? না 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 না। ও বলছে চেয়ারগুলি খালি হবে। উনি বলছে আগামীতে চেয়ারগুলি খালি হবে। কি বলেছে? না, না, এগুলো বলতে পারে? না, 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 না। কে বলতে পারে না? Unfair. কে বলতে পারে না? Unfair, এটা এটাকে বাতিল করুন। আমি বলিনি এই যে যারা লিখছে- আমি বলেছি এটা গরুর খোয়ার নয়। সিনিয়র মেম্বার, আপনি গরু ছাগল উনি বলতে পারে, গরু ছাগল উনি বলতে পারে আগামী দিনে চেয়ারগুলি খালি হবে। কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বলেছে, ঠিকই বলেছে। গরু ছাগল বলতে পারে গরুর খোয়ার নয়। আরে গরু গরুর খোয়ার নয়। আপনি বলতে পারেন বিধানসভা হতে পারে না তাহলে না, 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 আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন না। গরু ছাগল বলতে পারেন আপনি? উনি কারোর নাম নেন- ভাইয়ের গরু ছাগল নিজের পরিচয় দিচ্ছেন। উনি কারোর নাম নেন নিজের কিন্তু পরিচয় দিচ্ছেন। উনি কারোর নাম নেননি। উনি চীন বলেছেন, রাশিয়া বলেছেন, তাতে আপনি বলবেন গরু ছাগল? চীন রাশিয়ার সঙ্গে কথা বললে কাজ দাও। হ্যাঁ, আমি ঠিক বলছি, এখানে কেন? কারো না বলেন, চীন বলবেই। এখানে সিপিএম চীন নাম সম্বন্ধে বলে বলবেই। উনি বলেছেন ইচ্ছা মতো চীন বলবেন। চীন এবং রাশিয়া। চীন রাশিয়া বলবে গরু ছাগল বলতে পারেন না। এটা হয় না। সিনিয়র মেম্বার। এটাকে বাতিল এটা করুন। বিধানসভা। জিতেন বাবু, কি হলো? এটা জিতেন বিধানসভা। বাবু। চীন বলতে পারবে না। আরে, এবার খোয়ার নয়। উনি গলা তুলে বলেছেন, এমন করে অসংসদনীয় কথা বলেননি কিন্তু। গরু ছাগল বলেন কেন? অসংসদীয় কথা বলেন, অসংসদনীয় কথা আপনি বলেছেন গরু ছাগল। আপনি দাঁড়িয়েছেন, ঠিক আছে। আপনি প্রতিবাদ করতে পারেন, গরু ছাগল বলবেন কেন? না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আবার কথা মাননীয় বলেন। অধ্যক্ষ মহোদয়, গরু ছাগল বলতে সিনিয়র মেম্বার হয়ে মাননীয় অধ্যক্ষ আপনি সহ্য করেন না। এক মিনিট, এই বাচ্চাটা আপনি যদি চীনের নীতি যদি গ্রহণ করে আপনার ব্যাপার না, উনি প্রতিবাদ করবে। উনি বলেছেন চীন আর এই রাশিয়া দেশে চলবে না এগুলি। আপনি গরু এই ছাগল দেশে চলবে না। তফাজ্জল বাবু, চীনের নীতি চলবে না এই দেশে। এই ভাষা ব্যবহার করতে পারেন না। এই ভাষাটা ব্যবহার করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তফাজ্জল বাবু, আপনি দাঁড়িয়ে বলুন যে আপনার বক্তব্য শেষ হয়েছে। মাননীয় অধ্যক্ষ এভাবে কারো চাপের কাছে বক্তব্য শেষ করবেন না। আপনি বলুন যে আপনি বক্তব্য শেষ করেছেন, এই কথাটা বলুন। আমার ভারত মাতার জয় বলে আমি শেষ করবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। শেষ, শেষ, ভারত মাতার জয়টা বলে দিন। ওকে, প্লিজ প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলে ভারত মাতা কি, না, না, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট, অনিমেষ বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কে কি বলবে, কে কি বলছে, তার চাইতে বেশি আই রিমেম্বার অ্যাজ দ্য লিডার অফ দি অপোজিশন আমাকে একটু বেশি সময় দিতে হবে। When you requested যে হাফ এন আওয়ার আপনি বসে পড়ুন, আই ডিড নট টেক মাচ অফ টাইম। রুলিং এর ব্যাপার আছে, অন্যান্য সদস্যরাও বলবেন, সময় যেভাবে অ্যালট করছেন, প্লিজ সি দ্যাট বিরোধীরা যা টাইম পান, শাসক দল থেকেও এমএলএরা সেই টাইমটা পান, এটা যেন আপনি একটু লক্ষ্য রাখেন। ঠিক আছে। নেক্সট, সঞ্জয় মানিক ত্রিপুরা। খোলঙ্কা, সবাইকে নমস্কার। গত 5 জানুয়ারি রাজ্যপালের মাননীয় মহামহিম রাজ্যপালের ভাষণের ভিত্তি করে আমরা যে ভাষণ দেওয়া, আমি ওনার ভাষণকে ক্রিটিসাইজও করব না এবং সমর্থনও করব না, কিন্তু আমার পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি সিধা যাব। আজকে এখানে দেখলাম বিভিন্ন ভাবে স্লোগান এই হাউসের মধ্যে বা ষড়যন্ত্রের কথা বা অনেকটা উল্লেখ হয়েছে। আমি সিধা যাব, এই ভাষণের মধ্যে এডিসিকে গুরুত্ব দিয়ে আমাদের ত্রিপ্রাসাদের জনজাতিদের বা আমরা ত্রিপ্রাসা যারা আছি আমাদের জন্য যে গুরুত্ব দিয়ে দেখা, সেটা আমি এখানে দেখছি না। এখানে আমি করবুক বিধানসভা থেকে আসছি, তাই বিশেষ করে আমি করবুকের
ব্যাপারটা নিয়ে আমি উল্লেখ করব। আমার 3টা বিসিতে বিদ্যুৎ সরবরাহের অভাব, পানীয় জলের অভাব, সমস্ত জায়গাতে অভাব, কিন্তু তারপরে বিশেষ করে 3টা বিসিতে যে অভাব, সেটাকে নিয়ে নেটওয়ার্ক কানেকশনের যে অভাব, এখনো আজকের দিনেও দাঁড়িয়ে আমি দাবি করতে হয়, তীর্থস্থান যেটা তীর্থমুখ বলে, দম্বুর তীর্থ, যেটা আগামী দিনে 14-15 তারিখে এখানে বিরাট একটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। সেই জায়গায় সেই জায়গাতে এখনো নেটওয়ার্ক কানেকশন নেই। আমি বারবার 2বার আমি পবিত্র বিধানসভাতে আমি উত্থাপন করছিলাম, যে দাবি করছিলাম যে এটাতে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে যখন সমাগম হয় পবিত্র বিধানসভায়, আমি দাঁড়িয়ে বলছি ওই জায়গাতে নেটওয়ার্ক কানেকশনের অভাবে আজকের দিনে আমি দাবি করতে হয়। তারপরেও আজকে এখানে রেশন শপ বা আপনাদের যে এখানে ব্যাংকের অভাব, এখানে রেশন শপ তাদেরকে অনলাইন দিয়ে নেওয়া হচ্ছে না এবং অনেকটা তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বলবো, আমি দাবি করব আগামী দিনেও যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সেই দাবি রাখবো, যাতে করে মুগছড়ি এবং নিউ গুমতি 2টা বিসিতে আগামী দিনে আবার যে আমি দাবি করব যে নেটওয়ার্ক কানেকশনের জন্য অতি সত্বর নেটওয়ার্ক কানেকশন দিয়ে তাদেরকে উপকার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে মাগরুম বিসি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি লাস্ট পার্ট বর্ডারিং এরিয়া বাংলাদেশের মাগরুম বিসি যেটা আছে আমার এখানে, সেই মাগরুম বিসিতে ওএনজিসি দ্বারাই আজকে সাকসেসফুলি ওএনজিসি গ্যাস পাচ্ছে এখানে। খনিজ সম্পদ আজকে এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই জায়গাতে খনিজ সম্পদ
আমাদের যে জায়গাতে সারা রাজ্যের উপকার হবে, সারা ভারতবর্ষের উপকার হবে। কিন্তু মাগরুম বাসী যারা আছে তাদের কিছু উপকার, আমাদের ছাত্রের জীবন যাতে ব্যাঘাত না ঘটে, পড়াশোনার জন্য রাস্তাঘাট তো আমি অনেকটা জায়গাতে খুব, আমাদের এখানে কোনো রুট কানেক্টিভিটির অভাব এখনো হচ্ছে না, কোনো কোনো জায়গাতে টোটালি হচ্ছে না। আমি দিন আমার সাথে আসছিলেন, আমি ওনাকে বলছিলাম দেখুন আমাদের কর্মকের অবস্থা ব্যাপারটা এখনো ভাঙ্গা ব্রিজ, এখনো রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। তাই আমি অনুরোধ রাখবো এখানে যাতে এইগুলি অ্যামেন্ডমেন্টে যেটা যেন এই বাসনের যেগুলি আছে এখানে যেহেতু সংযোজন করার জন্য আমি অনুরোধ রাখবো। তারপরে আছে আমাদের এখানে এখন আমি দাবি করেছিলাম পিডব্লিউডি এবং আরডি ডিভিশন, যেহেতু করবুকে দুইটা সাব ডিভিশন আছে, পিডব্লিউডি যতনবাড়ি সাব ডিভিশন এবং করবুক সাব ডিভিশন, আরেকটা সাব ডিভিশন ছিলাশড়িতে এক্সটেনশন করার পর করবুকে একটা পিডব্লিউডি ডিভিশন যাতে করা হয়, সেটা আমি সংযোজন যেন করা হয় ওই বাসনের মধ্যে, আমি সেটাও অনুরোধ রাখবো। মাননীয় মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখবো, আমার করবুক যেহেতু রিমোটেস্ট এরিয়া, ত্রিপুরা রাজ্যের মধ্যে একদম বর্ডারিং এরিয়া, তো এখানে আমরা জনজাতিরা যারা আছে এবং পাহাড়ি বাঙালি সবাই আছে, এখানে সব অংশে তারা যেন উপকার হয়, অংশের কথা ভেন্টিলেট করার যেটা দরকার আমরা সেটা করছি। আমি দেখছি, আমি কারোর সাথে এখন আমি যেহেতু প্রতিনিধিত্ব করছি জনপ্রতিনিধি হিসাবে, সেটা স্বাভাবিক জনগণের যেটা দরকার। এখানে আমি কারোর জন্য সুরসুরি করতে যাব না, এখানে যে যাই বলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যাতে আগামী দিনে বিশেষ করে করব না শুধু এডিসি এলাকাতে একদম ভিজিট করে ট্রেজারি বেঞ্চ এবং বিউটি বেঞ্চ উভয়ই পক্ষ নিয়ে জয়েন্টলি ভিজিট যদি করা হয়, তাহলে আমি মনে করি এই সুশাসন আরো সুদৃঢ় হবে। সুশাসন সবাই চাই, কিন্তু এই সুশাসনের মধ্যেও যে অনেকটা জায়গাতে অন্ধকার আছে, সেটা ভেন্টিলেট করতে আমরা যেন আপনাদের কাছে যে ভেন্টিলেট যেটা আমরা জানিয়ে দিই, সেটা যেন আপনারা ভালো দৃষ্টিতে দেখে সেটাকে আপনারা সাপোর্ট করে আমাদের জনজাতি বা তিপ্রাসা এরিয়াতে যে জায়গাতে অনুন্নত আছে ওই জায়গাতে যেন আপনারা গিয়ে একটু, আমরা যে জায়গাতে রিপোর্ট দিচ্ছি সংযোজন করলে পরে আমি মনে করি এই সরকার আরো সুশাসন করতে পারবেন বলে আমি আমার ভাষণ এখানে সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমি শুধু মাননীয় রাজ্যপালের ভাষণে যে কটা সংশোধন আমি দিয়েছি শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে রেখেছেন, সবগুলো যাতে সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা হয়, সেই আশা রেখে আমার বক্তব্য আমি শুরু করছি। স্যার, আমাদের বিধানসভার কথা হলো, এটা পার্লামেন্টারিও, বছরের শুরুতে যে অধিবেশন শুরু হয় পার্লামেন্টে এবং বিধানসভাতে, পার্লামেন্টে রাষ্ট্রপতির মাধ্যমে ভাষণের মাধ্যমে, বিধানসভাতে রাজ্যপালের ভাষণের মাধ্যমে। সাধারণত এটা বিগত 1 বছরের পারফরমেন্স অব দি গভর্নমেন্ট,
কি করেছে তার সাথে আনুষঙ্গিক অবশ্যই থাকে, কিন্তু মূলত পারফরমেন্স অফ দি লাস্ট 1 year। আর সামনে বাজেট আসবে, দ্যাট ইজ দি প্ল্যানিং অফ দি নেক্সট 1 year। তো সেদিক থেকে 92 ছত্রে এই যে বাসন তৈরি হয়েছে, সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। এটাতে গত 1 বছর সরকার কি করেছে, হোয়াট গভর্নমেন্ট পারফর্ম। আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে, ট্রেজারি বেঞ্চের মেম্বাররা কাইন্ডলি এই যে 92টা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে, প্লিজ কাইন্ডলি ভেরি মাইনিউটলি গো থ্রু ইট। এবং এখানে অফিসাররা যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন, তাদেরকে বলবো আপনারা আবার পড়ুন, যে যদি এটার প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থিত করে দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন, দেখেন, এটা দেখা যাবে একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিসেবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দল। যে কারণে রাইট ফ্রম দ্য বিগিনিং অব দি, ধন্যবাদ সূচক যিনি এই প্রস্তাব এনেছেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী, তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহ নাই। শুধু আমরা এই হাউসের মেম্বার না, হোল স্টেট আমরা জানি। তিনি এই যে এটার ভেতরে, এখানে যে এটা নিয়ে বড়াইয়ের কিছু নেই, এ রাজ্যের মানুষকে উৎসাহিত করার কিছু নেই। ধন্যবাদ সূচক ভাষণ তো পজিটিভ হবে, বাট ই স্টার্টেড উইথ নেগেটিভিটি এন্টায়ারলি। এবং দুর্ভাগ্যে আমরা যে বেঞ্চেই আছি না কেন, এই তরফ থেকে আমাদের দায়িত্ব আছে অবশ্যই। তিনি বারবার বলেছেন এই বেঞ্চের মথার মাননীয় সদস্যরা আপনারা নতুন এসছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসছেন, আপনারা শিখুন। হ্যাঁ, নিশ্চয়ই ট্রেজারি বেঞ্চ বলে আমরা অপোজিশনের লোক শিখবো না, শিখবো ইফ দেয়ার ইজ সামথিং পজিটিভ। আমি বলবো what he is teaching to his followers, কি শিখাচ্ছেন। এবং খুব দুঃখের সাথে বলছি, একটু আগে উত্তেজিত হতে হলো, এবং দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট টিচিং। আরে আপনারা শাসক দল, আপনারা করেছেন, যদি করেন তো বলুন ভালো সেভাবে, কিন্তু সেটা না বলে কোথায় চলে যাচ্ছেন, আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিভাবে? দিস অ্যাসেম্বলি, উই আর দ্য লিডার্স অফ দ্য পিপল, আপনারাও আমরা সবাই। আমরা কি মেসেজই দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগুলোই দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই কি পবিত্রতা রক্ষা করার নমুনা? নট। যাই হোক, আমি অনুরোধ করব, কেননা যে মুড নিয়ে এসেছিলাম এসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করব আপনাদের পয়েন্টের উপর দাঁড়িয়ে। আই উইল নট অ্যাড এনি আদার পয়েন্ট ফ্রম আউটসাইড। আপনারা যে তথ্য দিয়েছেন, ইভেন yesterday in this house, on this floor, as a form of the
answers of the question, both start and unstart. আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, হ্যাঁ অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন নিয়েছেন, কনগ্রেচুলেটরি রেজলিউশন নিয়েছেন, আমরা খুশি, আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের চাইতে এগিয়ে থাকতে, কিন্তু ইভেন দেন স্টিল ইন্ডিয়ান ইকোনমি ইজ agrarian economy. Why it is said? কি এগ্রিকালচার কালচার থেকে কি আমাদের জিডিপি বেশি আসে? নো। 1947 বা 50 আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, about 54-55%. Today it has come down to less than 50. এগ্রিকালচার থেকে আমাদের জিডিপির শেয়ার লেস দেন 15%, ইভেন দো ইন্ডিয়া ইজ agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agricultural laborer, ভারতবর্ষের মোর দেন 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা। যতই আমরা বড়াই করি না কেন, আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হব, 5 নাম্বার হব, বাট স্টিল দিস এগ্রিকালচার which provide only less than 15% of our GDP, that employs more than 60% of our families or population. And that is true with us also. Sir, তাহলে সরকারের গত 1 বছরের পারফরম্যান্সই হোক বা নেক্সট বাজেট যে আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনবেন, তিনি এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, নিশ্চয়ই এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি। কি হবে? এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না, কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, এই সুশাসন প্রশাসন এসব বলে নয়। সেই জায়গায় আমি গতকালই স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 673, গতকাল মানে 8 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্ন উত্তর দিয়েছেন। টোটাল কাল্টিভেবল ল্যান্ড কত ত্রিপুরাজ্যে এখন? তিনি বললেন 2,55,241 hectare. What amount of land brought under assured irrigation? তিনি উত্তর দিলেন 1,53,145, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, ডিপ টিউবওয়েল, আমাদের মাননীয় সদস্যরা এগুলি বলেছেন, ইভেন টিচারে বলছে, তারাও বলেছেন এগুলি সব কাগজে পত্রে একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ লিসেন, প্লিজ, আপনি যদি বলেন তাই বসে যাব, আপনি বলুন, উত্তর দিন আমাকে, আমি শুনবো আপনার উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years till বোধহয় 30th সেপ্টেম্বর না অক্টোবর আমি ডেট দিয়েছিলাম একটা প্রশ্নে, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডারে এনেছেন? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর
টোটাল কত 1771, এটা সহ ওই 1,53,000। সো দিস 1,771 হেক্টর যে জমি নতুন করে আপনার গত 3 বছরে, যেহেতু আমি যদি আরেক বছর বাড়িয়ে দিই স্যার আপনি বলবেন ডিসঅ্যালাউ, আমার এরকম এবার 44টা প্রশ্ন বিনা কারণে ডিসঅ্যালাউ হয়ে গেছে। আমি দু একটা উল্লেখ করব, কাজেই আপনি ডিসঅ্যালাউ করবেন স্যার, আমি এই জন্য না হলে গত 6 বছরে দিতাম যে আপনাদের ক্রেডিট দেখানোর সুযোগ পেতেন। তাহলে এই 1,53,145 hectare you stated that under issued irrigation, that 771 comes only 0.69%. 0.6, even not 1%. আমি ধরে নিলাম যে আরো যে 2.5 বছর কাজ করেছেন এতে আরো 0.69, তাহলে 2%। তাহলে what impetus you have given for agriculture? Your record, আমি আমার কি বলছি, it is there. I brought, আপনি চ্যালেঞ্জ করবেন যে কোথায়, আমি এই জন্য এনেছি। দেন স্যার, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেকে বলছেন কেন বামফ্রন্ট 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না। আরে স্যার, ধান প্রক্রিয়া করছে কে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য রেকর্ডস হিয়ার। You go through the in sessions after sessions during the left-front government's regime, from this house, how many resolutions we have moved. Our then chief minister, then agriculture minister, how many times they wrote, they met the Union Home Minister, Union Food Minister, যারা এসব ডিল করেন। এবং একটা সময়তে, হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গিয়েছিলাম। I also persuaded the then Food Minister Ramvilas Paswan, he agreed, he came here. কিন্তু এখান থেকে গেলেন তিনি, স্বীকার করে দিল্লিতে গিয়ে কে জানি তাকে আবার মানে কানমন্ত্র দিয়ে দিল, উনি আর ধান কিনলেন না। তা what did the state government will do? You also have done the same thing. Yes, you requested the FCI conducting the purchase. Huh? Yes. মাননীয় সদস্য, Yes. জাস্ট লেট মি ইন্টারাপ্ট জাস্ট এ সেকেন্ড। Right. মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু প্যাডি প্রকিউরমেন্টের সাবজেক্ট এসছে, আমার মনে হয় মাননীয় সদস্য যেটা বলছেন হি ইজ মিসলিডিং দ্য হাউস, বিকজ আমি I can, please let me add. I can present before this house a number of letters written by Government of India to the state government, given state government, and requesting them to go for paddy procurement in large scale. The reimbursement would be done by Government of India. But you never complied with it. ঠিক আছে, আপনারা না কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে আপনাদেরকে যে আপনারা কিনে নিন, আমরা আপনাদেরকে টাকা দেব। I will listen you. ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড কনজিউমার We are here. আমরা তো সেই জিনিসটাই করছি। We are here to listen. আপনারা কেন করলেন না আগে? আরে we are here. আপনারা প্যাডি প্রকিউর করতেন, রিইনভেস্টমেন্ট হয়ে যেত। এটা আমরা করছি। আলোচনা করা যাবে না। না না, ঠিক আছে, ঠিক আছে। না না, তাহলে অনারেবল স্পিকার এসপি টু সেকেন্ড Point of order. The honorable minister said it was unknown to us also. I will request him to submit that a letter, if not many, at least 1 or 2 letters written by the food minister or food department to procure paddy from the farmers in the floor of the house. If not today, by tomorrow. It will help us. It will help. আজকে দিয়ে দিচ্ছি। ওকে রাইট স্যার, স্যার আফটার দ্যাট প্লিজ প্লিজ ওকে আফটার দ্যাট ইউ উইল ডিসকাস। আমি তো বললাম আমার বক্তব্য হলো, চিঠি যদি নাও দেয়, গভর্নমেন্ট কিনবে এবং আছে তো
দেবে তো? ঠিক আছে তো, আমি তো বলছি আপনি বলছেন দিল্লি আরে এটা তারা ঘুরে গেল, এখানে আপনি তো চেষ্টাই করেননি। Honorable Okay, Speaker is okay, the okay. presiding officer. He is the custodian of the records. Please follow. Everything is here. এবং সেই Please জায়গায় continue. you are now in the office. If their earlier government also returned to the then government, if to bring out it, আমরা will apologize. আমরা যদি না করে থাকি, এইভাবে তো ঘোষণা করা যাবে না। ঠিক আছে, কন্টিনিউ করুন। Yes, sir. এবং এরপরে বলছেন পারচেস অফ রাইস করে সাংঘাতিক করেছেন তারা। What amount of rice you are purchasing in 2018-19 on 10,406 MT, that is only 0.87% of the total production of the rice of that year. 2019-20, 27,929 MT, একটু বেড়েছে 2.29, even not 3%. 2021 13,746, 1.14%. 21-22 19,000 একটু বেড়েছে, হয়তো এটা 1.5% হবে। তাহলে আমাদের কৃষকদেরকে কেন আমরা উৎসাহিত করতে পারছি না? Why? কেননা এই কথাটা উঠেছে, এখন কোন স্টেটের নাম শুনলে যদি কেউ অস্বস্তি ফিল করেন, কিছু করার নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বারবার বলছি রেনোভেরেটিভ প্রাইস। সারা ভারত কৃষক সভার নামে মাননীয় পিনাকি দাস বাবু কত কথা বললেন, কি জানি না, ভগবান বাবু জানি। সারা ভারত কৃষক সভার তার আন্দোলন কিসের জন্য? ফর দি রেনোভেরেটিভ প্রাইস। এবং আমরা স্যার গতকালই আপনি এখানে obituary resolution এনেছেন, Dr. Swaminathan. That Swaminathan committee recommended that Government of India should announce a minimum MSP for for not only rice. There are many crops in India. তার ক্রাইটেরিয়া কি হবে? তার প্রোডাকশন কস্ট প্লাস 50%। অর্থাৎ খরচ যদি কুইন্টালে 1,000 টাকা হয়, তাহলে এমএসপি হবে 1,500 টাকা। হচ্ছে আজকে কারা করবে এগুলো? কিন্তু আমাদের দেশে একটা রাজ্য করেছে কেরালা, সেখানে ধানের এই প্রকিউরমেন্ট কেন্দ্র সরকার যা দেয় তা থেকে আরো 60 টাকা বেশি দিয়ে 2900 টাকা, 2900 সামথিং দিয়ে তারা কেনে। দ্যাটস ওয়াই দি রাইস প্রডিউসার্স, ফার্মার্স, দে আর এনকারেজড। কিন্তু আমাদের এখানে এনকারেজ করছে না, বিক্রি করে ফেলছে। কেননা স্যার বাজারে যে দাম, এরপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে মন্ডলকে খুশি খুশি করিয়ে চাটা খাইয়ে, আরে রাইট, ইয়ে স্যার কথা শুনুন না, একটু শুনুন। এখানে এরপরে যে খরচ চায় এবং যে দাম পায়, এর দাম রেমুনারেটিভ হয় না। That's why our producers are not interested to sell the rice to the government. Sir, second. Sir, আরেকটা তাহলে আমাদের রাজ্যে কৃষি প্রধান অর্থনীতি, কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, হ্যাঁ অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। ইয়েস, এগ্রিকালচার, হেলথ খুব ইম্পর্টেন্ট, হোম খুব ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট না। কিন্তু খাওয়াতে হবে অন্নদাতার নাম এসছে, অন্নদাতাদের করতে হবে। সেই অন্নদাতা ডিপার্টমেন্টকে যারা সাহায্য করবে, সেই ডিপার্টমেন্ট একটু ফুল ফ্লেজেড হবে। স্যার, আমাদের রাজ্যে এই ডিপার্টমেন্টের অবস্থা কি? দিস ইজ অলসো ইউর আনসার। বর্তমানে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট খালি পদ কত? 2,548।
আরে আমি তো আমাদের সময় তো বলে তো আপনি এখনকার বলতে হবে, এবং তার মধ্যে এখানে মানে এগুলির মধ্যে কত রেকর্ড হয়নি, 1495টা ইয়ে হয়নি, অর্থাৎ 58% অফ দি টোটাল প্রায় এগুলি আনফিল্ড আপ। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করে চলবে? আপনি তাকে ড্রোন দেবেন, এই দেবেন, সে হ্যাঁ ভালো, ইয়েস আই অ্যাপ্রিসিয়েট, আপনি ড্রোন আনুন, কিছু আনুন, কিন্তু তার স্টাফ কোথায়? ডাইরেক্টর নেই, ডেপুটি ডাইরেক্টর নেই, ফিল্ড অফিসার নেই, বিএলডব্লিউ নেই, কি করে কাজ করবে স্যার? এটা না, সরকার দায়িত্ব ছেড়ে কথা বলতে, সরকার আপনাদের এই ভাষণে অন্তর্ভুক্ত করে দপ্তরগুলোকে বলুন, অফিসারদেরকে বলুন, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাতে দপ্তরকে শক্তিশালী করা যায়। স্যার, সেকেন্ড ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট। আমি আইন শৃঙ্খলার কথা যখন আসবো, আবার যাতে ইয়ে না হয়, উত্তেজনা না বেড়ে যায়, তো স্যার সংক্ষিপ্ত করতে হবে তো। না না, আমি আপনাদের বই থেকে তাহলে আপনাদেরকে অসুস্থ তাহলে। না জিতেন বাবু, হ্যাঁ স্যার, সংক্ষিপ্ত করতে হবে তো। স্যার আপনি আমাকে বলছেন সংক্ষিপ্ত, আর ওইরা বলছেন তখন বলে যাচ্ছেন এতে। স্যার, যে আপনার যে এমপ্লয়মেন্ট সিচুয়েশন ত্রিপুরার জন্য, স্যার আমি একটা সব তথ্য বলবো না, কয়েকটা মাত্র কি বলবো। যেমন এতে টোটাল ইয়েতে গতকাল একটা প্রশ্ন হয়েছিল, বলছেন যে না ত্রিপুরাতে এত বেকার নেই, যে আসি সিরিয়ালি আসতে হবে তো ভাই, সিরিয়ালি তো আসতে হবে। এই যে স্যার এখানে বলছেন কাজের জন্য নাকি সাংঘাতিক কি, আমরা বিরোধী দল আমাদের দায়িত্ব কি? সরকারকে তার ভুল ধরিয়ে দেওয়া, যাতে ঠিকঠাক ভাবে চলে। এখানে অনেক উল্লেখ হয়েছে, এই যে হলদিয়া ভিলেজের খকেন্দার ফর্মা, আমি গেছি হসপিটালে দেখতে, অনেকগুলো সাংবাদিক গেছিল, আমি তাকে বললাম দেখো তুমি যা বলবে ঠিক বলবে, একটা অসত্য কথা বলবে না। কেন তোমার বাচ্চা বিক্রি হলো? বলছি কি করবো, আমার কিছু নেই, রেশন কার্ড ছিল হারিয়ে গেছে, এটা খুঁজতে খুঁজতে পাই না, ছিল তারপর 30,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। 35 বছরে একটা রেশন কার্ড দিলেন না লোকটাকে। শুনুন না প্লিজ, কেন অসহ্য হচ্ছেন? আপনি তো অনেক কথা বলেছেন, আপনি বলছেন না পুরনো রেকর্ড তো থাকবে, এটা তো অফিসের কাজ সরে না, রেশন কার্ড দিতে পারলেন না। শুনুন না, আপনি চ্যালেঞ্জ নিন তাহলে। চ্যালেঞ্জ, ঠিক আছে, নো রেশন কার্ড, only under the leadership of Dr. Malik Shah issued রেশন কার্ড। ক্যামেরার সামনে বলেছে Not only this, হারিয়ে গেছে, ব্যাংক বই ছিল না, তারপর লেখার কাগজ ছিল না, আধার ছিল না, আবাংছড়া সেখানে একটা বাচ্চা বিক্রি হয়েছে 3 দিনে। প্রায় একই সময়তে যখন হলদিয়াতে বিক্রি হলো, সেই ইয়েতে আমি গত সেশনে বলছিলাম যে অভাবের তাড়নায় আমাদের কিছু ব্লক এলাকাতে, সব ব্লক এলাকাতে না, বিশেষ করে ছাউমনু আরো কিছু এরকম পকেটে কিছু স্বভাবেরও দোষ আছে, এবং অভাব তো অবশ্যই অভাবের কারণে রেশন বন্ধক দিয়ে ফ্রিজে 5 কিলো চাউল দেওয়া হয়, এটাও ওরা পায় না। এগুলো দেখুন একটু স্যার, যদি এরকম যদি চলতো। তারপরে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে গত ইয়েতে 28শে সেপ্টেম্বর গোপালনগর এডিসি বিলে, সম্ভবত আমাদের মাননীয় অপোজিশন লিডারের কনস্টিটুয়েন্সি, সাঁওতালি পরিবার 2 বাচ্চা নিয়ে এই অভাবের কারণে আত্মহত্যা করেছে।
একজন বাচ্চা বেঁচে গেছে, একটা বাচ্চা মার সাথে মরে গেছে। কেন এগুলি হবে? এগুলি যেমন আপনাদের জন্য সুখকর নয়, আমাদের জন্য সুখকর নয়। তো কেন এগুলো হচ্ছে? কেননা আমাদের রাজ্যে যে কাজ খাদ্যের যে অভাব, এগুলা যে প্রিভেল করছে। শুধু কিছু তথ্য দিয়ে বলতে হবে না। এই যে রুরাল ডেভেলপমেন্ট, এ কথা বললে আপনারা হইচই করেন বিয়েতে। সেম এখানে আমি বিস্তারিত বলছি না, আমার আগের বক্তারা বলেছেন কেন অ্যালোকেশন কমবে। আরডি ডিপার্টমেন্টে যারা রেগাতে অ্যাপয়েন্টেড গ্রাম রোজগার সেবক, ইঞ্জিনিয়ার, তারপর যারা এই এমআইএস করেন, গত 1-1.5 মাস বেতন পায়নি। এই সরকার আসার পর তাদের 1 নয়া পয়সা তাদের ইনক্রিমেন্ট বাড়েনি। হয় যদি একই আপনাদের ফান্ড ফ্লো হয়ে থাকে, কেন এই ঘটনাগুলি হবে? জিতেন বাবু স্যার, প্লিজ স্যার। তারপর আপনার এই যে এই রাজ্যে এমপ্লয়মেন্ট, আজকে একজন সদস্য বলছেন যে আপনারা 50,000 খালি পদ দিয়ে গেছেন। যদি তাই যদি হয়ে থাকে, তাহলে 50,000 শূন্য পদ পূরণ করার দায়িত্ব আপনাদের। যে সরকারটা আসে, আমরা করতে পারিনি বলেই তো আমাদের ক্ষমতা ছাড়তে হলো। আপনাদেরকে 2 লক্ষ দেওয়ার জন্য আপনারা বলেছেন প্রথম বছরে 50,000, তার পরের বছরে আরো 6.5 লাখ, 7 লাখ দেবেন। আপনারা কি তথ্য দিয়েছেন? আপনাদের বাজেট এট এ গ্ল্যান্স 18-19-এ সেখানে তথ্য দিয়েছেন টোটাল ABCD, এই টোটাল পার্মানেন্ট এমপ্লয়ি কত? 1,13,852। অনিয়মিত কত? দ্যাট ইজ কন্টিনজেন্সি, DRW বা এরকম অনেক আছে, পার্ট টাইম 44,368, অল টুগেদার 1,58,000 এরা এই গভর্নমেন্ট এক্সাকার থেকে তারা বেতন নেয়। দেন 1 জানুয়ারি 2023 বাজেট এট এ গ্ল্যান্সে আপনারা আবার দিলেন তথ্য। কি তথ্য দিলেন? দ্যাট পার্মানেন্ট এমপ্লয়ি এই 4টা গ্রুপে এটা নেমে আসলো 1,05,069, আর অনিয়মিত এটাও নেমে গেল 35,516। দ্যাট ইজ এখানেই প্রায় 18,000 সেখান থেকে কম। আর এই সময়তে এমন মাস যায় না ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ থেকে আরম্ভ করে এডুকেশন, এগ্রিকালচার থেকে আরম্ভ করে প্রত্যেক মাসে 200, 300, 400 করে সুপার এনিমেশন অর্থাৎ রিটায়ারমেন্টে যায়। ঠিক আছে, প্লিজ কন্ট্রোল করুন প্লিজ। স্যার স্যার আমি আমার অ্যামেন্ডমেন্ট তো বলতে হবে স্যার। না, আপনি স্যার বর্জন থাকতে তাহলে তো আপনাদের রিক্রুটমেন্ট কোথায়? তা ওই 50,000 আপনারা বামফ্রন্ট পারলো না, এরপরে এগুলো কি হিসাব দিচ্ছেন এগুলো? কাজেই যে এই ঘটনাগুলো আজকে ত্রিপুরা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এবং তার সাথে নানা ধরনের ইমরাল কাজে আপনারা ডাইরেক্ট ফেলে দিচ্ছেন, কথা বলবো না, বাট দে আর কম্পেলিং টু ইন্ডালজ ইনটু দ্যাট কাইন্ড অফ দি ইমরাল অ্যাক্টিভিটিস। ওকে, ঠিক আছে স্যার। স্যার আপনি ডিস্টার্ব করতে হবে না স্যার। আরে ডিস্টার্ব আমি আমার আমি করতে আমরা না, তাহলে এই হাউসকে মানে এখানে আরে স্যার উই আর টু এন্ড দিস স্পিচ। আই ডু এডমিট, কিন্তু আপনি ব্যাপারটা শুনুন। স্যার আপনি 32 মিনিট হয়ে গেল স্যার। স্যার এই জায়গায় অন্য যখন শুরু করেছেন তার থেকে 32 মিনিট। আমি আবার বলছি স্যার, এটা 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমি এখানে সমস্ত তথ্য এনেছি। এখানে কি দিয়েছেন? আমার প্রশ্ন ছিল যে 1 জানুয়ারি 21 থেকে 31 অগস্ট 2023 মানে 972 দিন খুন,
289, মানে প্রতি 3 দিনে একজন খুন। ব্রাইট কিলিং, বধূ হত্যা, মানে 62 জন, প্রতি 15 দিনে একজন। নাবালিকা বা বালিকা অপহরণ এবং মহিলা অপহরণ সব মিলে 280, প্রায় 3.5 দিনে একজন মহিলা অপহরণ। আনন্যাচারাল ডেথ 3632, মানে প্রতি 4 দিনে একজন আনন্যাচারাল ডেথ হয়। র্যাপ, গ্যাং র্যাপ সব মিলে 422, সোয়া 2 দিনে একজন মহিলা গ্যাং র্যাপ এবং মৃত্যু হয়। অ্যাট্রোসিটিস আপন উইমেন এবং ডাউরি অ্যাট্রোসিটি সব মিলে 1682, অর্থাৎ প্রতি 2 দিনে মানে 2 জন করে মহিলা এটা শিকার হয়। সুইসাইড 1889, প্রায় প্রতি 2 দিনে 2 জন করে এরকম সুইসাইড করতে বাধ্য হন, আনন্যাচারাল। তার সাথে হলো স্যার ড্রাগস। স্যার 2022 ইংরাজির এনসিআরবি রিপোর্টের মধ্যেও আপনি তো ট্রাক্সের এনেছেন করা, কালকে মাননীয় মুখ্য জবাব দেবেন তো আগামীকাল না পরশু, এই প্রসঙ্গটা ছাড়ুন না। না আপনি তো এনেছেন, বলতে হবে তো। আপনি তো একটা কলিগ অ্যাটেনশন এনেছেন তো স্যার। এই পয়েন্টটা আমি সংক্ষেপে শেষ করছি। ঠিক আছে স্যার, এটা ফাইনাল কল করে গেছে এখন। তো এই যদি হয়, কেন এগুলি এই যে অভাব, কর্মসংস্থানহীনতা, তার সাথে হলো ত্রিপুরাজ্যের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যে ধরনের আজকে ঘটনা চলছে, পার্লামেন্ট এই হাউসের ভিতরে এই জাতীয় ব্যবহার বাইরে কি হতে পারে? তো এই সবগুলো মিলিয়ে স্যার আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভারতবর্ষ, এই ছোট্ট ত্রিপুরাজ্য, আমাদের সবার ত্রিপুরাজ্য আজকে তার, আপনারা বলছেন সুশাসন, ঠিক তার বিপরীত হচ্ছে। স্যার ঠিক আছে, বইটা বন্ধ করুন। না স্যার, এবার বই বন্ধ করে দিন স্যার। শেষ করছি আমি। না প্লিজ, আমি শেষ করছি স্যার। আরেকটা স্যার দেবো আমি কালকে তো আলোচনা আছে। শ্যামল বাবু, আপনি আর ধুয়ো দিয়েন না, সেটা অফ করতে বলেন। স্যার একটা কথা আছে, মাননীয় পরিষদীয় মন্ত্রী লাস্ট করতে পারি স্যার, তুমি বললেন, সেটা শুরু করলেন, আমরা কিন্তু বলিনি, তুমি ধন্যবাদ সূচক বাসেন, তো ভালো ভালো কথা বললেন, আমরা আশা করছি। উনি বলছেন বারবার জিতেনবাবু থাকলে ভালো হতো। আমি ইয়েস, আই ওয়াজ লিসেনিং দেয়ার, আমার কাজ ছিল, আমি রুমে বসে বসে ওনার সমস্ত বক্তব্য আমি শুনেছি। তিনি বলছেন গণতন্ত্রের কথা, এই একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাই না। আরে আপনাকে তো কেউ প্রশ্ন তুলেনি, আপনি হঠাৎ করে করে বেশি কথা বললে তো হবে। আমি বলবো বক্সনগর বিধানসভা কেন্দ্র এবং এই ধনপুর বিধানসভা কেন্দ্রে 90% ভোট পেয়ে জিতেছে। কোন বিধানসভা কেন্দ্রে ভারতবর্ষে আমাকে দেখান তো স্যার। স্যার একটু যদি বলতেন তিনি, কি আর্ট, হোয়াট ইজ দ্য আর্ট, ঠিক আছে, হোয়াট ইজ দ্য আর্ট, কি আর্ট? না ছাড়েন না, হলো মোদি আর্ট। স্যার এটা মোদি আর্ট, সবকা সাথ একটা বিকাশ। মোদি আর্ট, মোদি আর্ট, বাবু মোদি আর্ট, ওই বলছে না এটা মোদি আর্ট। মোদি হ্যায় তো ভালো মুনকি ভালো, হ্যায়। আমি ওনাকে মোদি হ্যায় তো মুনকি হ্যায়। ধন্যবাদ জানাই স্যার। জিতেন বাবু, 90% ভোট পেয়ে জেতার জন্য কি কি ফর্মুলা আছে দিলে তো আমরা সবাই উপকৃত হব। ঠিক আছে, ঠিক না? ঠিক আছে, এটা না এটা ক্লাসে ঢুকতে হয়। এদিকে আসেন, সব ট্রেনিং পাবেন। ঠাকুর ঘরে একটু কলা খাই না। এদিকে আসেন। আরেকটা কথা স্যার, জিতেন বাবু, স্যার, শেষ করছি, স্যার। আপনার প্রসঙ্গে একটা কথা বলি। স্যার এই আর্ট কিন্তু আমার কথা আপনি পারবেন না, এই আর্ট ধরবেন না, আর্ট কিন্তু আপনাদের থেকে নেওয়া।
স্যার যদি হয় এটা নিয়ে চার্জ তো ওনার থেকে নেওয়া। আমি স্যার আপনার কাছ থেকে আমি ওয়েলকাম করছি, তার একটা শর্ট ডিউরেশন দিন তাহলে আলোচনা। স্যার প্লিজ স্যার আপনি অ্যাকসেপ্ট করুন, শর্ট ডিউরেশন দিন। ওকে শর্ট ডিউরেশন হোক তাহলে। ইয়েস, আমি তো আপনিও বলছেন যেহেতু আই অ্যাকসেপ্টিং ইয়োর। ঠিক আছে স্যার এরপর আছে কেন গতকাল স্যার একটা বলে শেষ করবো। স্যার দেখুন স্যার, কেন মাইকগুলো খোলা থাকবে? এটা হয় না মাইকে ডিস্টার্ব করুন। রেখে তোমাদেরকে না কেন খোলা থাকবে ওগুলো মাইকগুলো? ঠিক আছে, প্লিজ অফকোর্স। স্যার এই যে কালকে কেন আমি দাঁড়ালাম, এই যে মহিলা রিজার্ভেশন বিল সম্পর্কে, মহিলা রিজার্ভেশন বিল হয়েছে, আর এটা তো আমার দেখতে হবে আজকে সারা দেশে। স্যার গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় কি আমাদের মাননীয় পড়েছেন? স্যার স্যার আপনিও দয়া করে যদি না পড়ে থাকেন পড়ে নেই। বিলকিস বানুর হত্যাকারী, বলাৎকারী, এদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দেশের একটা মডেল রাজ্যের সরকার এদেরকে প্রিমেচিওর ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট গলার ধাক্কা দিয়ে ঢুকে দিয়েছে আবার ইয়েতে। বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে এটাই। এই দেখুন আপনি তারপরে স্যার এই রাজ্যে স্যার 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 আমি শেষ করছি স্যার। আমি তো স্যার পয়েন্ট অফ অর্ডার স্যার। এই রাজ্যে স্যার পয়েন্ট অফ অর্ডার সুধাংশু 5টা পেয়ে যাচ্ছে, অনেক করতে আছে। না উনি কিসের রাইটে এখনো 35 মিনিট উনি বলে নিয়েছে। উনি তো বিরোধী দলনেতা নন বর্তমানে। 40 মিনিটের বেশি। কেন তো বিরোধী দলনেতা নন বর্তমানে না? ঠিক আছে, আমরা সম্মান আরে দিচ্ছি। who are you to guide? No, no, you must know you are not a opposition leader. ওকে, স্যার যেটা না পুলিশ স্যার আমি শেষ করছি স্যার, শেষ করছি স্যার। 1 hour. স্যার আমি শুধু একটা অনুরোধ করবো স্যার, আমাদের রাজ্যের এক তপশিলি যুবতী মেয়ে দীপাশ্রী দাস 8 সেপ্টেম্বর, এখন সোশ্যাল মিডিয়ার পাল্লায় পরে এরকম বহু মেয়ে নষ্ট হয়। এই মেয়েটাও সোশ্যাল মিডিয়ার পাল্লায় পরে নিয়ে গেছিল অন্য জায়গাতে, ফেরত এসছে। একে স্বয়ম্ভু সেলফ স্টাইল কিছু লোক তাকে শুদ্ধিকরণ করাবে নিয়ে গিয়ে টর্চার করে মারা গেল। উনি বলতে পারে এর মধ্যে নাম আরে Yes, না, আমি আরে বলতে পারেন না। What is this? ঠিক আছে সিনিয়র লিডার একটা পরিবারের প্রাকৃতিক পারেন নাকি এর মধ্যে বলতে? না ওই পরিবার এরকম পারেন না। অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, ওমেন রিজার্ভেশন বিলের সঙ্গে অনারেবল সুপ্রিম কোর্টের রায়ে মিলটা কোথায়? মেলামার জেল শিকার ওমেন রিজার্ভেশন বিলের সাথে অনারেবল সুপ্রিম কোর্টের রায়ে মিলটা কোথায়? ওই পরিবারটা একটার সঙ্গে একটা মিলিয়ে দিচ্ছে কেন? না আপনি নিজেই তো কনফিউজ, না, আপনি নিজে কনফিউজ, এই হাউসকে কনফিউজ ওই করছে। পরিবারটা অপমানিত হবে। মহিলাদের অপমান করছেন, মহিলাদের অপমান করছেন। কি মিল আছে? মহিলাদের অপমান করছেন। You are misguiding. ওই পরিবারটা অপমানিত হবে। সিনিয়র লিডার, অনারেবল স্পিকারের কাছে আমি অনারেবল স্পিকারের অসুবিধা আবেদন রাখবো, ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আর ওনাকে বলছি আমার বক্তব্যটা কি প্লিজ, আমার বক্তব্যটা হলো আমি মাননীয় ওনাকে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না। গেলাম পুলিশ কি কথা বলেন? গেলাম, ঠিক আছে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল উইদাউট ইনভেস্টিগেটিং। ডিসির কাছে চিঠি লিখলাম। এটাকে নামটাকে বাদ দিতে হবে। ওইটা প্লাস পাশাপাশি ওই পরিবারটা অনারেবল স্পিকার স্যার, আমরা অবজেকশন দিচ্ছি, আমি করিনি। আমরা অবজেকশন দিচ্ছি। তুই অবজেকশন দিচ্ছে না। ওমেন রিজার্ভেশন বিলের সঙ্গে অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের কোনো মিল নেই। উনি নিজে কনফিউজ, এজন্য হাউসকে কনফিউশন করতে হবে না কেন? ওকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলাম, ডিসির কাছে চিঠি লিখলাম, ওকে ফিনিশ কিছু হলো না। স্যার এইভাবে কি চলতে পারে স্যার? আর সব টোটালটা চালিয়ে গেলেন কিন্তু আপনি এতক্ষণ স্যার একদম লাস্ট মোমেন্টে আপনি চলতে পারছেন না 2 মিনিট স্যার, না 2 মিনিট 2 মিনিট স্যার বলছি স্যার, না 2 মিনিট হবে না 2 মিনিট প্লিজ স্যার, 2 মিনিট। আরে আপনি ওনাকে বলতে দেওয়াই উচিত না। আমি সিনিয়র প্রেসিডেন্ট বাবু আপনি 2 মিনিট শেষ করছি স্যার। আপনাকে এরকম 2 মিনিট আচরণ মানায় না। হ্যাঁ রাউন্ড আপ করছি আমি, শেষ তো করতে দেবেন। আপনাকে ধন্যবাদ দিয়ে তো শেষ করবো। না হয়েছে, আমি ধন্যবাদ দিয়েছি আপনার। আমি তো স্যার আপনাকে ধন্যবাদ দিতে হবে। আমি নিয়েছি আপনার ধন্যবাদ স্যার না বলুন। প্লিজ সুশাসন স্যার বলতে হয় না, অশোক সাম্রাজ্য সুশাসন বলতে হয়নি। ঠিক আছে ভিক্টোরিয়া যখন ইংল্যান্ড চালাতো
বলছে সূর্যাস্ত যেত না, যদিও এই সারা পৃথিবীতে তাদের জন্য তাদের সুশাসন রেকর্ড করতে হয়নি। আপনাদের বেলায় সুশাসনের চিহ্ন নেই, শাসন। ওকে কাজী স্যার, কাজী না মহিলাদের নিয়ে তো উনি এত কথা কেন বলছেন? বুদ্ধির কথা কেন বলছেন? ওয়েট ওয়েট সিপিএম এর দালাল, অন্তর্জাতি মনে প্লিজ ওয়েট প্লিজ সিপিএম এর দালাল সারা জীবন। আরে তারপরে ওয়েট আপনি অন্তর্জাতি মনে প্লিজ বলছি, এটা একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিশিবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দলিল। কাজে এটাকে আমরা সমর্থন করতে পারছি না। সমগ্র বিরোধী দলের সমস্ত প্রস্তাবকে সমর্থন করে আমার বক্তব্য আপনাকে স্যার ধন্যবাদ জানিয়ে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে। মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়া, হাতে আমি বলি, হাতে আর 6 থেকে 7 মিনিটের মধ্যে সময় আছে। আমি 7 মিনিটে আমি বলবো না। কে? না সিপিএম থেকে পাবি না, উনি বিরোধী দলের নেতা না, উনি বিরোধী দলের নেতা না হওয়া সত্ত্বেও এজ এ সিনিয়র মেম্বার ওনাকে টাইমটা দেওয়া হয়েছে, বাস। সিপিএম এখানে পাবে না। আমাদের স্বপ্না ম্যাডাম বলছে উনিও বলবেন না, আপনি বলবেন না? না না, আমি এই কথা বলিনি কিন্তু 7 মিনিটের মধ্যে বলে শেষ করার কথা। আমি বলছি হাতে 7 মিনিট সময় আছে, আপনি বলবেন না? না না, আরে অনিমেষ বাবু কথাটা কি বলছি শুনো। আমি 7 মিনিটে শেষ করতে পারবো। আরে না না, 7 মিনিটে না ম্যাডাম, 7 মিনিটে না, কথাটা বলছি হাতে 7 মিনিট আছে, আমরা 5টার পরে বাড়িয়ে নিতে পারবো, সেই কথাটা বলছি। ঠিক আছে কিনা? অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার বলুন। অনারেবল জাস্ট মিনিট ম্যাডাম, জাস্ট মিনিট, স্বপ্ন ম্যাডাম, জাস্ট মিনিট। অনারেবল এমএলএ সপ্তাহের পর্ব শুরু করার আগে জাস্ট আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। অনারেবল সিনিয়র এমএলএ জিতেন্দ্র চৌধুরী এখানে কিছুটা ডাটা দেওয়ার চেষ্টা করছিলেন। আমি যতটুকু মনে পড়ছে, আমরা শুনছিলাম যে প্রত্যেক 2 দিনে নাকি একটা গ্যাং রেপ হচ্ছে ত্রিপুরাতে। এরকম কিছু আপনি বলার চেষ্টা করছিলেন? এরকম কিছু তথ্যটা তো কাইন্ডলি এটা শেয়ার করবেন কোথা থেকে। তার মানে তো ঠিক আছে না অনারেবল স্পিকার স্যার, যেটা তিনি বলেছেন এটাকে যদি আমরা ধরে নিই, তাহলে তো গত 1 মাসে 15টা গ্যাং রেপ ত্রিপুরাতে হয়েছে। ইজ দেয়ার এনি ডাটা? এরকম কোনো ইনসিডেন্ট আছে? যদি প্রত্যেক 2 দিনে একটা গ্যাং রেপ হয়ে থাকে, এখানে অনারেবল সিনিয়র এমএলএ আছেন কংগ্রেস দলে, তো কি বলার চেষ্টা করছিলেন আপনি? সো কাইন্ডলি এই ডাটাটা শেয়ার করবেন আমাদের সাথে। ঠিক আছে, এটা ওকে। Thank you. আমি একটা কথা বলছি, জাস্ট এ মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর মাননীয় অপোজিশন লিডার স্বপ্নাদেব বর্মা মহোদয়া বলবেন, এরপরে অন্তরাদেব সরকার বলবেন। তার জন্য কিছুটা টাইমটা আমরা বাড়িয়ে নিলাম। এরপরে কিন্তু হাউস বিজি না, আপনারা সব এগ্রি করেন, কারণ আরো আছে কিন্তু কন্টিনিউ করা যাবে না, এবং সময় বৈশিষ্ট্য না থাকলে কিছু করা যাবে না। মানে স্বপ্নাদেব প্লিজ 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 ওয়েট ওয়েট, 10 মিনিট বলবেন। স্বপ্নাদেব বর্মা মহোদয় বলবেন, অন্তরাদেব সরকার বলবেন, এরপর আমাদের বিজেপির কিন্তু অনেক বাকি থাকছে, মথারও বাকি থাকছে 2-3 জন, আর সিপিএম তো বাকি থাকবে কি ভাই? জিতেন মধ্যে টাইমটা খেয়ে নিলেন, সরি নিয়ে নিলেন। না না না, ঠিক আছে। মাননীয় স্বপ্নাদেব বর্মা মহোদয় বলুন। আপনি বলুন, প্লিজ স্টার্ট, প্লিজ স্টার্ট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, थांनाय 5 तारिख जानुवारी माननीय राज्यपाल नि भाषण नि जे बक्तव्य नि साकाओ तुबुजात जे एमेन्डमेंट ओ एमेन्डमेंट आं समर्थन खाइनो आं कक नारकनाय